আমরা আজকে দেখব হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সবচাইতে বড় অধ্যায় নিউটনের বলবিদ্যার আমরা এমসিকিউ সলভ করব। তো আমরা আমাদের এই নিউটন বলবিদ্যা অধ্যায়টা দুইটা পার্টে বিভক্ত করছি, একটা হচ্ছে রৈখিক গতি আর একটা হচ্ছে কৌণিক গতি। সো আমরা মেইনলি এই অধ্যায় বা এই চ্যাপ্টারটাই হচ্ছে দুইটা ক্লাস নিব। আজকে আমি একটা ক্লাস নিচ্ছি, আবার সোমবার রাত 9টায় আমি হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যার পার্ট 2 করাবো। সেই দুইটা পার্ট মিলে আসলে আমাদের এই পুরা এমসিকিউটা কভার আমরা করব। এবং আমি চেষ্টা করেছি হচ্ছে এমন ভাবে এমসিকিউ গুলো সিলেক্ট করার যেন তোমার হচ্ছে কলেজ পরীক্ষা বলো, বোর্ড পরীক্ষা বলো, কিংবা অ্যাডমিশন টেস্টে বলো, সব জায়গায় তুমি হচ্ছে সমানভাবে ইম্পর্টেন্ট যেন হয় এবং তুমি যেন কমন পাও বা টাইপটা তুমি যেন কমন পাও, সেইভাবেই আমি আসলে ক্লাসের কন্টেন্টটা সিলেক্ট করা ট্রাই করছি। ওকে, সো তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবা। তোমরা আমি যখন বোর্ডে লিখবো, যা যা আমি লিখবো তুমি খাতায় সাথে সাথে তুলে ফেলবা। অনেক সময় অনেক কথাগুলো আমি হয়তো বোর্ডে লিখার টাইম পাবো না, হয়তো মুখে বলে দিব। যে কথাগুলো আমি মুখে বলে দিব সেটাও তুমি কিন্তু খাতায় সুন্দর মতন তুলে ফেলবা। ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। ওকে, ঠিক আছে, নাও তাহলে আমরা শুরু করি। চলো, প্রথম যে এমসিকিউটা কি বলেছে দেখি আমরা একটু খেয়াল করে দেখো। যে নিউটনের গতির প্রথম সূত্র দুটি বিষয়ে ধারণা পাওয়া যায়, সেগুলো কি? তোমাকে একটু বলি। প্রথমে আগে বুঝতে হবে নিউটনের গতির প্রথম সূত্র আসলে কি বলে বা বিবৃতি কি। বিবৃতি হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, আর গতিশীল বস্তু সমবেগে সামনের দিকে অগ্রসর হয়। তাহলে খেয়াল করবা, বাহ্যিক বল শূন্য হলে, তার মানে বল সম্পর্কে একটা কিন্তু আইডিয়া দেওয়া হচ্ছে। খেয়াল করে শুনবা। প্রথম কথা হচ্ছে বল সম্পর্কে কিন্তু একটা আইডিয়া অবশ্যই নিউটনের ফার্স্ট ল থেকে আমরা পাই। ঠিক আছে, আচ্ছা, আরেকটা ব্যাপার মনে রাখবা, স্থির বস্তুর স্থির থাকার যে প্রবণতা তাকে বলা হয় স্থিতি জড়তা, আর গতিশীল বস্তুর গতিশীল থাকার যে প্রবণতা তাকে বলা হয় গতীয় জড়তা। ঠিক আছে, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে যদি বাহ্যিক বল বা লব্ধি বল শূন্য হয়, আর গতিশীল বস্তু সমবেগে সামনের দিকে চলমান থাকবে যদি আমার বাহ্যিক বল শূন্য হয় বা লব্ধি বলটা শূন্য হয় কোনোটা বস্তুর উপর। ঠিক আছে, আচ্ছা, তার মানে জড়তা সম্পর্ক কিন্তু একটা ধারণা এখানে পাওয়া যায়। তাহলে খেয়াল করো, অ্যান্সারটা হবে বল ও কি বলতো জড়তা, অপশন নাম্বার বি। তো নিউটনের ফার্স্ট ল এর মাধ্যমে কোনটা সম্পর্কে আইডিয়া পাওয়া যায়? ফার্স্ট ল এর মাধ্যমে হচ্ছে আমরা বলের সম্পর্কে আইডিয়া পাই, বলের সম্পর্কে, এবং ফার্স্ট ল এর মাধ্যমে আমরা হচ্ছে জড়তা সম্পর্কে আইডিয়া পাই। ঠিক আছে, আচ্ছা, ওকে, তাহলে আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি। ঠিক আছে, ওকে, তাহলে প্রথমটা আমাদের ডান। হ্যাঁ, আচ্ছা, তো পরের ইয়েতে এমসিকিউতে আমরা যাই। পরেরটাই কি বলছে যে গাড়ি হঠাৎ চলতে শুরু করলে কোনটির কারণে আরোহী পিছন দিকে হেলে পড়ে? খুবই সহজ একটা এমসিকিউ, খুবই সহজ। ধরো তোমার একজন আরোহী মানে একজন মানুষ ধরো গাড়িতে সিটে চুপ করে বসে আছে, গাড়িও স্থির, মানুষটাও স্থির। ঠিক আছে, হুট করে যখন গাড়িটা চলার চেষ্টা করে তখন দেখবা যে মানুষের শরীরটা পিছন দিকে হেলে পড়ে। কারণটা হচ্ছে আমাদের শরীরের বডি পার্টের নিচের যে অংশটা সেটা কিন্তু স্থির থাকতে চায়। কারণ শুরুতে কিন্তু পুরো সিস্টেমটা স্থির ছিল, স্থিতি জড়তা কাজ করতেছিল। তারপর হুট করে যখন গাড়িটা গতিশীল হওয়ার ট্রাই করে, বডি পার্টের নিচের অংশ স্থির থাকতে চায়। ঠিক আছে, বডি পার্টের, ঠিক আছে, ওকে, তো তোমার হচ্ছে বডি পার্টের উপরের অংশ স্থির থাকতে চায়, নিচের অংশটা হচ্ছে গতিশীল হয়ে যেতে চায়। আমি আবার বলি, খেয়াল করো ভালো করে, সেটা হচ্ছে যে গাড়ি হঠাৎ চলতে শুরু করে কোনটির কারণে আরোহী পিছন দিকে হেলে পড়ে, কোনটির কারণে? তাহলে মন দিয়ে শুনবা। আমি আবারও বলি, ধরো শুরুতে পুরো সিস্টেমটা স্থির, একজন মানুষ ধরো গাড়িতে বসে আছে, শুরুতে পুরো সিস্টেমটা হচ্ছে স্থির। ঠিক আছে, তারপর দেখো হুট করে যখন গাড়িটা চলার চেষ্টা করে তখন গাড়ির সাথে তো মানুষের বডি পার্টের নিচের অংশ চলার চেষ্টা করবে, কিন্তু উপরের অংশটা হচ্ছে স্থিতি জড়তার কারণে হচ্ছে স্থির থাকতে চায় বলে পিছন দিকে হেলে পড়ে। সেটা কিন্তু স্থিতি জড়তার একটা এক্সাম্পল। ওকে, চলো আমরা শুরু করি। অ্যান্সার এ। ঠিক আছে, গাড়ি হঠাৎ চলতে শুরু করলে কোনটির কারণে আরোহী পিছন দিকে হেলে পড়ে? স্থিতি জড়তার কারণে আরোহী পিছন দিকে হেলে পড়ে, স্থিতি জড়তার কারণে। মনে রাখবা। ঠিক আছে, ওকে, আমি আরেকবার ছোট করে বলতেছি। প্রথমে আমি একটু ভুল বলছিলাম, মনোযোগ দিয়ে শুনবা। যে প্রথমে হচ্ছে যখন সিটে একজন মানুষ বসে থাকে তখন মানুষ সহ সিট সহ পুরো সিস্টেমটা মনে করো শুরুতে স্থির ছিল, গাড়িটাও শুরুতে স্থির ছিল। তারপর হুট করে যখন গাড়ি গতিশীল হওয়ার ট্রাই করে তখন মানুষের শরীরের বডি পার্টের নিচের অংশ কিন্তু গাড়ির সাথে গতিশীল হওয়ার ট্রাই করে, কিন্তু উপরের অংশ স্থির থাকতে চায় বলে সে পিছন দিকে হেলে পড়ে। এটা স্থিতি জড়তার একটা এক্সাম্পল। ঠিক আছে,
আচ্ছা ওকে, এবার চলো দেখি আমরা বস্তুর গতি জড়তা কোনটির সমানুপাতিক, মনে রাখবা গতি জড়তা কোনটির সমানুপাতিক। আচ্ছা, তো গতি জড়তা হচ্ছে ভরবেগের সমানুপাতিক। সো দুইটা কথা একটু মনে রাখবা যে স্থিতি জড়তা ভরের সমানুপাতিক, স্থিতি জড়তা হচ্ছে ভরের সমানুপাতিক, স্থিতি জড়তা হচ্ছে ভরের সমানুপাতিক, আর গতি জড়তা হচ্ছে ভরবেগের সমানুপাতিক। গতি জড়তা হচ্ছে ভরবেগের সমানুপাতিক, এই লাইনটা একটু মনে রাখবা। গতি জড়তা হচ্ছে ভরবেগের সমানুপাতিক, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার সি। ওকে, পরের এমসিকিউতে যাই আমরা। যে বলের কারণে বস্তু বৃত্তাকার পথে ঘুরে, আচ্ছা সেই বল প্রত্যাহার করে নেওয়া হলে তা বস্তুটির গতি জড়তার কারণে স্পর্শক বরাবর ছুটে যাবে, ওই মুহূর্তের বেগের দিকে বেগ বরাবর ছুটে যাবে, বেগের দিক বরাবর, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে ছুটে যাবে। চলো এই ম্যাথটা আমরা সলভ করি। ধরো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, খুবই ঠান্ডা মাথায় শুনবা। মনে করো একটা বস্তু, খেয়াল করবে এরকম একটা বৃত্তাকার পথে ঘুরছে। সো আমি ধরে নিলাম যে এই একটা বস্তু, এই বস্তুটা হচ্ছে আমাদের বৃত্তাকার পথে রোটেট মানে আবর্তন করছে। এম ভরের বস্তুটা, সো এম ভরের বস্তুটা খেয়াল করবে এরকম বৃত্তাকার পথে আবর্তন করছে। সো একটু পর তুমি কি দেখবা, এম ভরের বস্তু এই জায়গায় চলে আসছে, একটু পর তুমি দেখবা এই জায়গায়, ঠিক আছে? একটু পর তুমি কি দেখবা, এম ভরের বস্তু মনে করো এই জায়গায় চলে আসছে, এই জায়গায় চলে আসছে এম ভরের বস্তুটা, ঠিক আছে? এম ভরের বস্তু এই জায়গায় চলে আসছে। একটু পর তুমি দেখবা এম ভরের বস্তুটা হচ্ছে এই জায়গায় চলে আসছে, ঠিক আছে? এম ভরের বস্তুটা এই জায়গায় চলে আসছে। এবং কথা হচ্ছে যে মনে রাখবা যে যদি বৃত্তপথে কোনো বস্তু ঘূর্ণায়মান থাকে, তাহলে এই মুহূর্তে এই পয়েন্টে স্পর্শকীয় বেগ কাজ করে হচ্ছে স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর স্পর্শকীয় বেগ কাজ করে। যখন বস্তু এখানে আসছে এই মুহূর্তে স্পর্শকীয় বেগ কাজ করে হচ্ছে স্পর্শক বরাবর, স্পর্শকীয় বেগের ডিরেকশন। যখন বস্তু এই পয়েন্ট আসছে স্পর্শকীয় বেগ কাজ করে হচ্ছে স্পর্শক বরাবর, স্পর্শকীয় বেগ কাজ করে স্পর্শক বরাবর। হ্যাঁ, যখন বস্তু এই পয়েন্টে স্পর্শক বরাবর কাজ করবে হচ্ছে স্পর্শকীয় বেগ। আচ্ছা, যখন হচ্ছে তোমার যেই বলের কারণে বস্তু বৃত্তাকার পথে ঘুরে, আচ্ছা মনে রাখবা যদি কোনো বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণনশীল থাকে তাহলে সেন্টার বরাবর যে যোগানকৃত বল, সেন্টার বরাবর বা কেন্দ্র বরাবর একটা বলের যোগান থাকে, সেই বলকে বলা হয় কেন্দ্রমুখী বল। সেন্টার বরাবর একটা বলের যোগান থাকে, তাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। বুঝতে পারছো? সেন্টার বরাবর। তো সবসময় যদি কোনো বস্তু বৃত্তাকার পথে আবর্তনরত থাকে তাহলে কেন্দ্র বরাবর কিন্তু একটা যোগানকারী বল বা সাপ্লাইকারী বলটা হচ্ছে কেন্দ্রমুখী বলটা কাজ করে কেন্দ্র বরাবর অলওয়েজ। হ্যাঁ, সো কেন্দ্র বরাবর হচ্ছে সাপ্লাইকারী বল বা যোগানকারী বলটা হচ্ছে আমার কেন্দ্রমুখী বল। কেন্দ্র বরাবর হচ্ছে সাপ্লাইকারী বল বা যোগানকারী বলটা হচ্ছে আমার কেন্দ্রমুখী বল, ঠিক আছে? সো যাই হোক, এই হচ্ছে আমার কেন্দ্রমুখী বল, কেন্দ্র বরাবর সাপ্লাই দেয়। হ্যাঁ, এবং মনে রাখবা কেন্দ্র বরাবরমুখী বলটা হচ্ছে সাপ্লাই দেয় বলেই বস্তুটা বৃত্তপথে ঘুরতে পারে। হ্যাঁ, মনে রাখবা যে কোনো বস্তু বৃত্তপথে ঘুরলে তার কেন্দ্র বরাবর একটা বল সাপ্লাই লাগে, সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল বলা হয়। আচ্ছা, যদি এই কেন্দ্রমুখী বলটাকে প্রত্যাহার করা হয়, বা যদি দেখো তোমার যেই বলের কারণে বস্তু বৃত্তপথে ঘুরছে, মনে করো এই বলটা প্রত্যাহার করা হলো, এই বলটা আমি রিমুভ করে ফেললাম। ফর এক্সাম্পল, এই বলটা আমি হচ্ছে খেয়াল করবা, এই বলটা আমি হচ্ছে মনে করো রিমুভ করে ফেললাম। দেখো ঠান্ডা মাথায়, সেই বলটা মনে করো হচ্ছে আমরা রিমুভ করে ফেললাম। একটু দেখো ঠান্ডা মাথায়, এই বলটা আমি মনে করো রিমুভ করে ফেললাম। দেখো, এই দেখো বলটা আমি রিমুভ করে ফেললাম, এই বলটা রিমুভ করে ফেললাম। রিমুভ করলে কি হবে, এই বস্তুটা হচ্ছে আর বৃত্তপথে ঘুরতে পারবে না। তখন এই যে এই স্পর্শক বরাবর, এই স্পর্শক বরাবর সে এই দেখো বেগের দিকে স্পর্শক বরাবর সে ছিটকে যাবে, স্পর্শক বরাবর। স্পর্শক বরাবর এই বস্তু কিন্তু স্পর্শক বরাবর তোমার হচ্ছে ছিটকে বের হয়ে যাবে স্পর্শক বরাবর, ঠিক আছে? যদি কেন্দ্রমুখী বল প্রত্যাহার করা হয় তাহলে দেখা যাবে যে এই বস্তুটা হচ্ছে স্পর্শক বরাবর ছিটকে যাবে, স্পর্শক বরাবর, ঠিক আছে? মনে রাখবা স্পর্শক বরাবর, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? ওকে, তাহলে কি বলছে দেখো তো এখানে, যে বলের কারণে বস্তু বৃত্তাকার পথে ঘুরে সেই বল প্রত্যাহার করে নেওয়া হয়, তাহলে কেন্দ্রমুখী বলটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বুঝছো? তাহলে বস্তুটি গতি জড়তার কারণে কোন বরাবর যাবে, দেখো স্পর্শক বরাবর ছুটে যাবে। দেখছো, স্পর্শক বরাবর ছিটকে যাবে বা স্পর্শক বরাবর ছুটে যাবে। তারপর কি বলছে, ওই মুহূর্তে বেগের দিক বরাবর। হ্যাঁ দেখো, বেগ যেদিকে, দেখো তো বেগ যেদিকে ছিটকে পড়েও যাবে সেই দিক বরাবর, ওই মুহূর্তে বেগের দিক বরাবর ছুটে যাবে। এটাও হবে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে ছুটে যাবে না, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে ছুটবে না, ঠিক আছে? কেন্দ্র বরাবর মুভ করবে না, মুভ করবে হচ্ছে স্পর্শক বরাবর ছিটকে যাবে। তাহলে অপশন হবে 2 1 2, তাহলে অপশন এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। বলো সবাইকে আমরা বুঝছি? বলো এইটুকু আমরা সবাই বুঝতে পারছি কিনা বলো। ওকে, এক্স্যাক্টলি 3 হবে না, পারফেক্ট উত্তর, পারফেক্ট বলছো,
ঠিক আছে, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে যাবে না, সে স্পর্শক বরাবর ছিটকে যাবে। ঠিক আছে, ওকে, স্পর্শক বরাবর তোমার বেগ বরাবর ছিটকে যাবে যদি কেন্দ্রমুখী বলটা রিমুভ করা হয়। ওকে, নাও তাহলে আমরা হচ্ছে তোমার পরের ম্যাথে যাই। এ ব্যাচের কথা বলতেছেন কেন বুঝলাম না। আচ্ছা, ওকে, সো দেখো এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা এই দেখো কি বলছে, সুষম গতিবেগে চলন্ত একটি বস্তুর উপর সুষম গতিবেগ গতিবেগ মানে হচ্ছে সমবেগ, সুষম গতিবেগ মানে হচ্ছে সমবেগ, সমবেগ বুঝছো, সুষম গতিবেগ মানে হচ্ছে সমবেগ, সমবেগে চলমান কোন বস্তুর ক্ষেত্রে কি হয়, আমরা জানি নিট বল 0 হলে, মনে রাখবা নিট বল বা লব্ধি বল শূন্য হলে, লব্ধি বল শূন্য হলে বা নিট বল 0 হলে স্থির বস্তু স্থির থাকে আর গতিশীল বস্তু সুষম বেগে বা সমবেগে গতিশীল হয় নিট বল 0 থাকলে। সো নিট বলের মানটা শূন্য হওয়া লাগবে, নিট বলের মানটা, তাহলে খেয়াল করো এই যে নেট শূন্য বল ক্রিয়া করে অপশন বি হওয়া লাগবে, নেট বল 0। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরের ইয়েতে যাই। দেখো পরেরটা, কোন বস্তুর উপর একই একই প্রশ্ন, কোন বস্তুর উপর নিট বল শূন্য হলে বস্তুটি কি হয়, সমবেগে, সমবেগে চলতে থাকে, অপশন ডি, খুব সহজ কথা। নিট বল শূন্য হলে সমবেগে চলতে থাকবে, স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। তারপর দেখো কি বলতেছে যে একটি লিফট আছে, দেখো এত কেজি ভরের, ভর দেওয়া আছে, ভর এম দেওয়া আছে, এত ভরের এক ব্যক্তি লিফটে আছে যার ত্বরণ, লিফটে ত্বরণ দেওয়া আছে, খেয়াল করবাই যে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, বাই দাও এখানে এককটা ইয়ে হবে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, এককটা একটু কারেকশন করে নাও, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো ত্বরণ দেওয়া আছে, ত্বরণকে আমরা স্মল এ দ্বারা প্রকাশ করি, ত্বরণের নিচে নামছে। আচ্ছা, ওই ব্যক্তি কত বল অনুভব করবে, ওই ব্যক্তি কত বল অনুভব করবে। আচ্ছা দেখো একটু মনোযোগ দিয়ে, যে যদি হচ্ছে আমার তোমার লিফটটা নিচের দিকে নামে, তাহলে আমার সূত্রটা হচ্ছে আর সমান সমান, লিফট নিচের দিকে নামলে সূত্র হচ্ছে আর সমান সমান এম ইন্টু জি মাইনাস এ, লিফট নিচের দিকে নামলে, বুঝছো, লিফট নিচে নামলে সূত্র হচ্ছে এইটা। ঠিক আছে, লিফট নিচের দিকে নামলে সূত্র হচ্ছে এইটা। আচ্ছা, ওকে, যেখানে আর মানে হচ্ছে অনুভবকৃত ওজন বলতে পারবা, আর মানে হচ্ছে আমার অনুভবকৃত ওজন। ঠিক আছে, আর মানে হচ্ছে অনুভবকৃত ওজন বলতে পারো, আর মানে হচ্ছে অনুভবকৃত ওজন বলতে পারো, অনুভবকৃত ওজন বলতে পারো আর মানে। সো খেয়াল করবা, এটা হচ্ছে লিফট যদি নিচের দিকে নামে, আর যদি লিফট উপর দিকে উঠে তাহলে সূত্র হচ্ছে আর ইকুয়াল টু, দেখো অনুভবকৃত ওজনের সূত্র হচ্ছে আর ইকুয়াল টু, খেয়াল করবা এম ইন্টু জি প্লাস এ, যদি লিফট আমার উপর দিকে ওঠে। ঠিক আছে, সো লিফট উপর দিকে উঠলে হচ্ছে আমার ডান পাশের ফর্মুলা, আর লিফট নিচের দিকে নামলে হচ্ছে বাম পাশের ফর্মুলা। ঠিক আছে, সো আমার এখানে বলছে লিফটটা নিচের দিকে নামছে, খেয়াল করবা লিফটটা নিচে নামছে, তো ভ্যালুগুলো ইনপুট দিয়ে দিই চলো। সো এখান থেকে হচ্ছে এম হচ্ছে ভর, সো ভরের মান কত, 60 কেজি, তো ভরের মানটা হচ্ছে 60 কেজি, দেখো 60 কেজি। জি আমরা জানি 9.8, জি আমরা জানি 9.8 মাইনাস এ হচ্ছে আমার ত্বরণ, ত্বরণ কত আমার 1 মিটার পার সেকেন্ড স্কয়ার 1, তো এখান থেকে যা আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। এটা হচ্ছে লিফট যদি নিচের দিকে নামে তাহলে এই ফর্মুলা, এটা কখন ইউজ করবো, যদি লিফট নিচের দিকে নামে। তো লিফট নিচে নামলে হচ্ছে এই ফর্মুলা, লিফট নিচে নামলে ত্বরণে, এ ত্বরণে নিচে নামলে, লিফট এ ত্বরণে নিচে নামলে, সো লিফট এ ত্বরণে নিচে নামলে হচ্ছে এই ফর্মুলা, লিফট এ ত্বরণে নিচে নামলে। আর যদি লিফটটা এ ত্বরণে হচ্ছে, হ্যাঁ, আর যদি লিফটটা হচ্ছে একটু খেয়াল করবা, লিফটটা যদি এ ত্বরণে উপর দিকে উঠে, দাঁড়াও এক সেকেন্ড, লিফটটা যদি এ ত্বরণে হচ্ছে আমার উপর দিকে উঠে তাহলে হচ্ছে ওই ফর্মুলাটা দেখে নিচ্ছি, যদি আমার এই দেখো লিফটটা যদি এ ত্বরণে উপর দিকে উঠে তাহলে ডান পাশের ফর্মুলা, লিফট এ ত্বরণে হচ্ছে উপরে উঠলে দেখো লিফট এ ত্বরণে হচ্ছে উপরে উঠলে ডান পাশের ফর্মুলা, উপরে উঠলে, বুঝছো, দেখো দুইটা জিনিস শিখে ফেললাম। ওকে, বলো অ্যান্সার কত আসে, 528। থ্যাংক ইউ সো মাচ, যে উত্তরটা দিয়েছো তাকে অনেক অনেক থ্যাঙ্কস, 528। সেই এখানে অ্যান্সারটা আসবে তোমার হচ্ছে 528 নিউটন। ঠিক আছে, ওকে, 528 নিউটন, এই হচ্ছে বি। ঠিক আছে, আমি তোমার উপর বিশ্বাস করে দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, 7 এর বি। তো 7টা এমসিকিউ কিন্তু আমাদের ডান, হ্যাঁ 7টা এমসিকিউ। তারপর আর যদি লিফট উপর দিকে উঠে বলতো তাহলে এই ফর্মুলা ইউজ করতাম। সো ওই যে লিফট উপরে উঠলে হচ্ছে আমরা এই ফর্মুলা ইউজ করতাম, এ তনে উপরে উঠলে। ঠিক আছে, আচ্ছা ভালো কথা, পরের ইয়েতে যাই। যদি বস্তুর বেগ দ্বিগুণ করা হয় তবে সমান দূরত্বে উহাকে থামাতে বাধা দানকারী বলের মান কত করতে হবে। আচ্ছা ওকে, দেখো মনোযোগ দিয়ে শুনবা, থামাতে, লাস্ট কথা হচ্ছে আমি হচ্ছে তোমার একটা বস্তুকে থামাতে চাই। তো দেখো থামাতে মানে তার শেষ বেগ কত বলতো, 0। এটা কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন। থামাতে মানে তার শেষ বেগ কত বলতো, 0। তো থামাতে মানে শেষ বেগটা হচ্ছে 0, ভিটা হচ্ছে আমাদের 0।
সো খেয়াল করবা ভি হচ্ছে আমাদের খেয়াল করো 0 থামাতে মানে। সো আমরা জানি হচ্ছে খেয়াল করে দেখো মনোযোগ দিয়ে আমরা জানি এখানে কিন্তু থামাতে মানে তার বেগটা কমায় ফেলা হচ্ছে। বেগ কমানো মানে মন্দন হওয়া। সো মন্দন হলে সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস খেয়াল করবা 2as ফর্মুলা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। তারপরে মনোযোগ দিয়ে শুনবা সেটা হচ্ছে থামানো মানে শেষ বেগ 0, থামানো মানে শেষ বেগটা হচ্ছে 0, থামানো মানে শেষ বেগটা 0। তাহলে 0 সমান সমান দেখো 0 স্কোয়ার মানে 0 সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে এখান থেকে খেয়াল করো কি করা যাবে 2as ইজ ইকুয়াল টু হচ্ছে আমার খেয়াল করো ইউ স্কোয়ার, তাই না? এখান থেকে আমরা ত্বরণের ইকুয়েশন তৈরি করব। সেখান থেকে ত্বরণের ইকুয়েশন হবে হচ্ছে a সমান সমান কি বলতো ইউ স্কোয়ার ডিভাইড বাই কি বলতো 2 ইনটু s। ত্বরণের ইকুয়েশন তৈরি করলাম। আমরা আবার জানি বাধাদানকারী বল তো বাধাদানকারী বল ফোর্স এফ, বাধাদানকারী বল মানে ফোর্স এফ ইকুয়াল টু এম এ। আমরা আবার জানি হচ্ছে বাধাদানকারী বল হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এ। আমি যদি এক পাশে থেকে লিখতে চাই সো বাধাদানকারী বল হচ্ছে এফ সমান সমান খেয়াল করবা এম ইনটু এ। এখান থেকে এর জায়গায় তুমি এই ইকুয়েশনটা বসাই দাও, তাহলে এখান থেকে খেয়াল করবা এফ সমান সমান খেয়াল করে দেখো এফ সমান সমান দাঁড়াও এফ সমান এম ইন্টু এ। এম তো আমার ভর আর এর জায়গায় লিখবো কি এই পুরো টার্মটা ইউ স্কোয়ার বাই 2s। সো এর জায়গায় লিখবো হচ্ছে আমরা ইউ স্কোয়ার বাই 2s লিখবো এর জায়গায়, ঠিক আছে? এখান থেকে আমরা লিখছি যেখান থেকে সো এর জায়গায় লিখলাম ইউ স্কোয়ার বাই 2s, ঠিক আছে 2s। আচ্ছা তাহলে এখান থেকে কে ধ্রুবক একটু খেয়াল করবা, ভর তো এমনি ধ্রুবক আর আমাদের বলছে সমান দূরত্ব মানে দূরত্বকেও ধ্রুবক বলা হচ্ছে, দূরত্বকেও ধ্রুবক বলা হচ্ছে। সমান দূরত্ব মানে হচ্ছে দূরত্বটা হচ্ছে কনস্ট্যান্ট বলা হচ্ছে, কনস্ট্যান্ট। তাহলে দেখো 2s এই টার্মটাও কি বলতো ধ্রুবক, তাহলে m ডিভাইড বাই 2s এই টার্মটা হচ্ছে আমার ধ্রুবক। যদি m ডিভাইড বাই 2s এই টার্মটা ধ্রুবক হয় তাহলে বলতো কি বলা যায় বলের সাথে ইউ স্কয়ারের সম্পর্ক আমার কেমন বলতো সমানুপাতিক। দেখো বলের সাথে ইউ স্কয়ার সম্পর্ক কেমন সমানুপাতিক। তাহলে বলের সাথে দেখো মনোযোগ দিবা বলের সাথে আমার ইউ স্কয়ারের সম্পর্ক হচ্ছে আমার সমানুপাতিক। দেখো বলের সাথে ইউ স্কয়ার সম্পর্ক সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। এফ সমানুপাতিক হচ্ছে ইউ স্কয়ার, এফ সমানুপাতিক কি বলতো ইউ স্কয়ার বলা যাবে, ঠিক আছে? আশা করি এইটুকু আমরা বুঝতে পারতেছি। তাহলে এখান থেকে সমানুপাতিক হলে কি লেখা যাবে, সমানুপাতিক হলে লেখা যাবে হচ্ছে f2 বাই f1। সমানুপাতিক হলে f2 বাই f1 সমান সমান কি করা যাবে f2 বাই f1 সমান সমান u2 ভাগ u1 এর কি বলতো হোল স্কয়ার লেখা যাবে, যদি স্কয়ারটাই। সমানুপাতিক হলে 2 এর পাশে 2 লিখতে হয় আর 1 এর পাশে হচ্ছে 1 লিখতে হয়। সমানুপাতিক হলে 2 এর পাশে 2 লিখতে আর 1 এর পাশে কি বলতো 1 লিখতে হয়। আর ইউ স্কয়ার বলে যে এই ইউ এর মাথায় হোল স্কয়ার দিয়ে দিলাম। এবারে খেয়াল করে দেখবো মনোযোগ দিয়ে সেটা হচ্ছে যে f2 বাই f1। সো f2 বাই f1 খেয়াল করবা বেগ বলতো বেগ কত গুণ করা হয়েছে, বেগকে দ্বিগুণ করা হয়েছে। দেখো বেগকে দ্বিগুণ করা হলো বেগকে, তাহলে আমি ধরলাম শুরুতে বেগ u1 সমান সমান u ধরলাম u1 সমান সমান, আর পরে বেগকে দ্বিগুণ করা হয়েছে বেগ u2 সমান সমান মনে করো 2u করা হয়েছে u2 সমান সমান। সো u2 সমান সমান মনে করো হচ্ছে না 2u করছি আর u1 আদির বেগ ছিল হচ্ছে u1 সমান সমান u ছিল, u1 সমান সমান মনে করো u1 এর সমান সমান u ছিল, u2 সমান সমান 2u, বেগ দ্বিগুণ করা হয়েছে তাই। সো এটাকে আবার কি করতে হবে, এটাকে আবার হোল স্কয়ার করতে হবে। সো u কাটবো, u কাটবা। সো আমি যদি u কেটে দিই u কাটে 2 স্কয়ার মানে কত 4, তাহলে 4 তাহলে এখান থেকে আমার কি দাঁড়াবে দেখো তো এখান থেকে 4, তাহলে এখান থেকে আমার দাঁড়াবে হচ্ছে f2 মানে পরবর্তী বল সমান সমান 4 গুণ অফ কি বলতো আগের বল। তো পরবর্তী বল হচ্ছে আগের বলের কত গুণ বলতো 4 গুণ। সো তোমার হচ্ছে বাধাদানকারী বলের মান কত করতে হবে বল, দেখো বলের মান 4 গুণ করতে হবে। সো বাধাদানকারী বলের মানটা হচ্ছে পূর্বের বাধাদানকারী বলের কত গুণ করতে হবে 4 গুণ করতে হবে। f2 মানে বর্তমানে বাধাদানকারী বল, f1 মানে পূর্বের বাধাদানকারী বলের কত গুণ বলতো 4 গুণ, অ্যান্সার হবে 4 গুণ। দেখো তো এই ম্যাথটা বুঝতে পারছি কিনা বলো। 8 আমরা বুঝলে সবাই ডান লেখো কমেন্টে, 8 যদি আমরা বুঝি তাহলে কমেন্টে সবাই ডান লেখো, ডান দ্রুত লেখো। 8 যদি আমরা বুঝি সবাই আমরা কমেন্টে ডান লিখবো, ঠিক আছে? যদি আমরা 8 বুঝতে পারি, যদি আমরা সবাই 8টা বুঝতে পারি তাহলে সবাই কমেন্টে হচ্ছে ডান লেখো। 8 যদি বুঝতে পারি সবাই একটু কমেন্টে ডান লেখো। এই পার্টটা আমি একটু পাশে সরাই দিচ্ছি, এই অংশটা পাশে সরাই দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি এটা আমরা বুঝতে পারছি সবাই, আশা করি এটা আমরা সবাই বুঝতে পারছি। হ্যাঁ, সমানুপাতিক হলে কি করা যায় দেখো তো। সমানুপাতিক বলে দেখো বলের সাথে বেগের সম্পর্ক স্কোয়ারের সমানুপাতিক। দেখছো ইউ এর মাথায় স্কোয়ার বলে দেখো হোল স্কোয়ারটা আমি ইউ এর উপরেই দিছি, ইউ এর মাথায় স্কোয়ার বলে হোল স্কোয়ারটা কিন্তু আমি ইউ এর উপরেই দিছি, খেয়াল করছো? আচ্ছা, আর সমানুপাতিক হলে কি করছি আমরা f2 এর পাশে আমরা u2 কে লিখছি সমানুপাতিক বলে, আর f1 এর পাশে আমরা u1 লিখছি, বুঝতে পারছো? আচ্ছা ওকে, লাস্টে আমরা f2 মানে হচ্ছে বর্তমানে বাধাদানকারী বল, সেটা পূর্বের বাধাদানকারী বলের কত গুণ বলতো 4 গুণ।
সবাই ডান লিখছো, ওকে সামনের দিকে আগাই। ওকে, তারপর দেখো কি বলছে যে একদম সিম্পল ব্যাপার এটা, দেখো 5 টন, 5 টনের ট্রাক, 5 টন মানে হচ্ছে 1 টন মানে 1000 কেজি, 5 টন মানে হচ্ছে 5000 কেজি, 1 টন মানে 1000 কেজি, তাহলে 5 টন মানে খেয়াল করবা 5 টন মানে হচ্ছে 5000 কেজি। এম এর ভ্যালু দেওয়া আছে, বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো একটা আদিবেগ দেওয়া আছে 36 কিলোমিটার, দেখো 36 কিলোমিটার ঘন্টায়, ঘন্টায় 36 কিলোমিটার বেগে আদিবেগ দেওয়া আছে। আদিবেগ ইউ আমার দেওয়া আছে, খেয়াল করবা ইউ আমার দেওয়া আছে হচ্ছে 36, ইউ আমার দেওয়া আছে 36 কিলোমিটার পার আওয়ার। একটা কথা কি তোমরা জানো, কিলোমিটার পার আওয়ার থাকলে কত দিয়ে ভাগ দিতে হয় বলতো? 3.6 দিয়ে ভাগ দিতে হয়, তাহলে মানটা মিটার পার সেকেন্ডে আসে। তাহলে কিলোমিটার পার আওয়ার থাকলে এটাকে আমরা 3.6 দিয়ে ভাগ দিব, 3.6 দিয়ে, তাহলে মানটা হচ্ছে মিটার পার সেকেন্ডে আসবে। তাহলে কত আসবে বলতো? 10। তাহলে আদিবেগের মানটা কত বলতো? 10 আদিবেগের মানটা। তারপর কি বলছে? 4 মিটার দূরত্বে, 4 মিটার দূরত্ব মানে এস এর মান দেওয়া আছে, এস এর মান থামাই ফেলতে বলছে, থামাই ফেলতে। খেয়াল করবা থামাতে মানে হচ্ছে শেষ বেগের মানটা কত বলতো? 0। থামাই ফেলা মানে শেষ বেগের মানটা কত বলতো? 0। সো থামাই ফেলা মানে হচ্ছে শেষ বেগের মানটা হচ্ছে 0, থামাই ফেলা মানে, বুঝছো? তাহলে এখান থেকে কিন্তু আমরা ত্বরণটা খুব সহজে বের করতে পারবো। ত্বরণ, ত্বরণ কিভাবে বের করতে হয় খেয়াল করবা। থামাই ফেলা মানে হচ্ছে মন্দন করা, মন্দন মানে থামাই ফেলা মানে কি মন্দন করে, তো মানে বেগ কমাই তো তুমি থামাবা। সো খেয়াল করবা মন্দন হলে সূত্র কি বলতো? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2s, মন্দন হলে। সো মন্দন হলে ফর্মুলা হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2as, এটা হচ্ছে আমার ফর্মুলা যদি মন্দন হয়। মন্দন হলে সূত্র হচ্ছে এটা, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2s। তাহলে এখান থেকে শেষ বেগের মানটা 0, কারণ তুমি তাকে থামাই ফেলছো, শেষ বেগের মানটা 0। আদি বেগের মানটা এখান থেকে বের করছো, একটু পরে আমি লিখতেছি, ইউ স্কয়ার মাইনাস 2as। এখান থেকে চলো এটা বের করতে পারবো। তো চলো এ সমান সমান কি দাঁড়াবে? এ সমান সমান, এ সমান সমান দাঁড়াবে হচ্ছে ইউ স্কয়ার ভাগ 2s, ইউ স্কয়ার ভাগ 2s ইনটু s। তা চলো দেখি আমরা এ মন্দনটা বের করে ফেলি, মন্দনটা, ঠিক আছে? মন্দনটা বের করে ফেলি, খেয়াল করো ইউ স্কয়ার আদিবেগ, আদিবেগ কত? 10, 10 স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু এস, এস মানে হচ্ছে সরণ, সরণ কত? 4 মিটার দূরত্ব। তো 4, এখান থেকে আমরা খুব সহজে এ বের করতে পারবো। এ, তো এখান থেকে তুমি এর একটা মান অবশ্যই পাবা, এর একটা মান। সো 100 উপরে হচ্ছে আমার 100 ডিভাইড বাই 4 দুগুণী 8, 100 ভাগ 8 এত পাবা। দেন তুমি এফ ইকুয়াল টু এম এ তুমি অ্যাপ্লাই করে বলটা বের করতে পারবা। আমাদের মনে হয় বল বের করতে বলছে, বল। সো বল মানে হচ্ছে এফ বের করতে বলছে। দেন তুমি এফ ইকুয়াল টু এম এ অ্যাপ্লাই করবা, দেন তুমি এফ ইকুয়াল টু এম এ অ্যাপ্লাই করবা, এম এ পারবা। এম এর মান বসাবা কত? এম এর মানটা বসাবা হচ্ছে 5 টন বলছে, 5 টন মানে 5000 কেজি, 5 টন মানে খেয়াল করবা 5 টন মানে হচ্ছে 5000 কেজি। আর এ তুমি মাত্র বের করছো, এ তুমি বের করছো 100/8। কমেন্টে জানাও যে কোন অপশনটা কারেক্ট। এ হবে অপশন কারেক্ট, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। কমেন্টে জানাও যে কোনটা কারেক্ট। তোমরা কি বুঝতে পারতেছো? আমরা কিন্তু 9টা এমসিকিউ করে ফেলছি, দেখো 9টা এমসিকিউ কিন্তু আমাদের ডান। দেখো সবাইকে আমরা এইটুকু বুঝতে পারছি কিনা, আমাদের কিন্তু 9টা এমসিকিউ ডান। ওকে, তাহলে আশা করি এটা আমরা বুঝতে পারছি, রাইট, থ্যাংক ইউ। তো দেখি 10 নাম্বার কি বলছে, এটা একদম সহজ ব্যাপার। তোমরা বলো 10-এর উত্তর কি হবে, তোমরা কমেন্টে জানাও যে 10-এর উত্তরটা কি হবে। কমেন্টে সবাই জানিয়ে দাও যে 10-এর উত্তরটা কি, মানে কোন অপশন কারেক্ট, এ বি সি ডি এর মধ্যে কোনটা কারেক্ট, 10-এর কি বলো। কোন বস্তুর উপর প্রযুক্ত বলের লব্ধি শূন্য হলে, প্রযুক্ত বলের লব্ধি শূন্য মানে হচ্ছে এফ নেট ইজ ইকুয়াল টু 0, লব্ধি বলের মানটা 0, লব্ধি বলের মানটা 0। লব্ধি বলের মানটা 0 হলে কি হয়? বস্তুর বেগ ধ্রুবক হয়। হ্যাঁ, সমবেগে চলতে থাকে, সমবেগে, সমবেগে মানে বেগ ধ্রুবক, ঠিক আছে? এক নাম্বারটা কারেক্ট, বেগ ধ্রুবক হবে। ত্বরণ শূন্য হয়, ত্বরণ শূন্য হয়, হ্যাঁ ভাই, সমবেগে চললে তো ত্বরণ শূন্যই হয়। সমবেগের ক্ষেত্রে ত্বরণ কত হয়? ত্বরণ শূন্য হয়, ঠিক আছে, এটাও কারেক্ট। সমবেগের ক্ষেত্রে কিন্তু ত্বরণ শূন্য হয়, এটাও কারেক্ট। বস্তুর ভরবেগ ধ্রুবক হয়, দেখি বস্তুর ভরবেগ ধ্রুবক হয় কিনা। আচ্ছা, একটু মন দিয়ে শুনবা। তোমরা কি বলের ফর্মুলা জানো? বলের ফর্মুলা, সো বলের ফর্মুলা হচ্ছে এফ সমান সমান হচ্ছে উপরে ডিপি, ডিপি মানে হচ্ছে ভরবেগের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন, ডিভাইড বাই ডিটি মানে হচ্ছে সময়ের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন বা সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তন, ঠিক আছে? যাই হোক, এনিওয়ে ভরবেগকে উইথ রেসপেক্ট টু টাইম ডিফারেন্সিয়েশন করলে বল পেয়ে যাবা। এনিওয়ে সো খেয়াল করো, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এটা হচ্ছে আমার নিউটনের সেকেন্ড ল কিন্তু, বুঝছো? এফ সমান সমান ডিপি বাই ডিটি, যেখানে তোমার এই যে, আশা করি একটু বুঝতে পারছি, পি মানে ভরবেগ, পি মানে হচ্ছে আমাদের খেয়াল করবা, পি মানে হচ্ছে রৈখিক ভরবেগ, পি মানে হচ্ছে ভরবেগ, যাই হোক পি মানে হচ্ছে আমাদের ভরবেগ, ঠিক আছে? পি মানে হচ্ছে ভরবেগ।
আচ্ছা এখন দেখো এফ নেট, এটা কিন্তু লব্ধি বল, আসলে এটা হচ্ছে এফ নেট সমান সমান ডিপি বাই ডিটি। সো কি বলছে যে লব্ধি বলটা কত হলে বলছে, জিরো হলে বলছে, লব্ধি বলটা জিরো। সো লব্ধি বলটা জিরো হলে বলছে, তাহলে এফ নেটের মানটা শূন্য হওয়া লাগবে। তাহলে মন দিয়ে শুনবা, দেখো তো পরের লাইনটা বুঝে কিনা। ডিপি বাই, দেখো বুঝো কিনা, একটু ম্যাথমেটিক্স এর জ্ঞান লাগবে। ডিপি বাই ডিটি সমান সমান, খেয়াল করো, ডিপি বাই ডিটি সমান সমান এফ নেট। এফ নেটের মানটা কত বলতো, জিরো, ঠিক আছে। এফ নেটের মানটা হচ্ছে আমাদের শূন্য, এফ নেটের মানটা ভালো করে বুঝবা। এখন আমাকে একটু বলো তো কষ্ট করে, আমরা কি জানি যে কাউকে ডিফারেন্সিয়েশন করলে, কাকে ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সারটা জিরো আসে? ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে। আমরা সবাই জানি যে কাকে ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সারটা জিরো আসে। ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে, তাহলে পিটা আমার কি বলতো, পিটা কিন্তু আমার ধ্রুবক হিসেবে কাজ করবে। পিটা আমার কি বলতো, পিটা হচ্ছে আমার ধ্রুবক হিসেবে কাজ করবে। কারণ দেখো ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সারটা কত আসবে, জিরো আসবে। তোমার তো এখানে এফ নেটের মানটা শূন্য, এফ নেটের মানটা শূন্য, এফ নেটটা শূন্য শূন্য। সো কাকে ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সার জিরো আসবে, ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সার জিরো আসে। পি ধ্রুবক, পি মানে আমার কি, ভরবেগ ধ্রুবক মানে হচ্ছে এটাও কারেক্ট। তাহলে অপশন কি হবে, অপশন ডি হবে। তোমরা কি বুঝতে পারলা? নাহিয়ান আহমেদ বিশাল ঠিক বলছো। ভাই বেগ ধ্রুবক হলে তো ভরবেগ ধ্রুবক হবেই, হ্যাঁ এভাবেও বলা যায়, ঠিক আছে। বাট এভাবে একটু কঠিন ভাবে ব্যাখ্যা দিলাম। সবসময় যে সহজ ভাবে ব্যাখ্যাই তোমার মানে হচ্ছে ভাল লাগবে তা তো না, একটু কঠিন ভাবে ব্যাখ্যা দিলাম, বুঝতে পারছো? ওকে ঠিক আছে, মাসুদ খান ঠিক বলেছো, মোস্তফা আলী আরহাম, তারপর তানজিম আহমেদ রাফিদ ক্রমাগত সঠিক উত্তর দিচ্ছে, যদিও মনে হয় একটা ভুল করছো তুমি। এমডি তন্ময়, তোমাকেও থ্যাংক ইউ রেগুলার ক্লাসে জয়েন করার জন্য, সবাইকে অনেক থ্যাঙ্কস। নাও শুরু করি এর পরেরটা। ওকে কি বলছে যে, আচ্ছা বলো, এটা একটা খুব ট্রিকি প্রশ্ন, ট্রিক্স। আচ্ছা ওকে, স্থির বেগ মানে হচ্ছে কনস্ট্যান্ট বেগ, মন দিয়ে শুনবা। স্থির বেগ মানে হচ্ছে কনস্ট্যান্ট বেগ, স্থির তাপমাত্রা মানে কি, কনস্ট্যান্ট তাপমাত্রা। স্থির আয়তন মানে কি, কনস্ট্যান্ট আয়তন। স্থির চাপ মানে কি, কনস্ট্যান্ট চাপ। তাহলে স্থির বেগ মানে কি, কনস্ট্যান্ট বেগ, তাহলে বেগটা সমবেগ। স্থির বেগ মানে হচ্ছে কনস্ট্যান্ট বেগ মানে হচ্ছে সমবেগ। আচ্ছা বলো তো মনোযোগ দিয়ে, সমবেগে যদি কোনো বস্তু পড়ে, তোমার প্রশ্ন পড়া লাগবে না, তোমার কোশ্চেন পড়া লাগবে না, কোনো ব্যাপার না। সমবেগে যদি বস্তু চলে, তাহলে প্রযুক্ত নিট বলের মানটা কত হয় বলতো, জিরো হয়। প্রযুক্ত নিট বলের মানটা কত হয় বলতো, জিরো হয়। অপশন এ কারেক্ট, প্রযুক্ত নিট বল, কত সহজ। ওকে এবার চলো দেখি কি বলতেছে, যে 1 নিউটন ঘর্ষণ জনিত বাধা বিশিষ্ট রাস্তা, ঘর্ষণ বল দেওয়া আছে 1 নিউটন। ঘর্ষণ বলকে আমরা স্মল এফ দিয়ে প্রকাশ করলাম, ঘর্ষণ বল দেওয়া আছে 1 নিউটন। আচ্ছা ওকে, রাস্তার উপর, এটা গতীয় ঘর্ষণ বল আর কি। রাস্তার উপর দিয়ে 2 কেজি ভরের বস্তুর ভর আমার দেওয়া আছে, খেয়াল করবা, বস্তুর ভর আমার দেওয়া আছে হচ্ছে 2 কেজি। আচ্ছা বস্তুতে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করলে, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ মানে এর ভ্যালু দেওয়া আছে, খেয়াল করবা, এর ভ্যালু দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। এর ভ্যালু দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। কত বলের প্রয়োজন হবে, এফ বের করতে হবে, এফ। আচ্ছা ওকে, সেটার জন্য একটু হালকা বেসিক লাগবে, খেয়াল করো, মনোযোগ দাও। এই হচ্ছে আমাদের একটা তল, এই তলের উপর খেয়াল করো, তলের উপর এই হচ্ছে আমার আছে একটা বস্তু, এই বস্তুর ভর আমি ধরলাম, খেয়াল করবা, এম। আচ্ছা এবার আমরা বল প্রয়োগ করবো, খেয়াল করো, সামনের দিকে বল প্রয়োগ করব। তো সামনের দিকে বল প্রয়োগ করলাম, এটা আমার প্রযুক্ত বল, এজেন্ট বল প্রয়োগ করতেছে, এফ পরিমাণ বল প্রয়োগ করছে, যার ফলে ব্লকটা সামনের দিকে যাচ্ছে ত্বরণ নিয়ে, ত্বরণটা আমার কি বলতো, এ। এখন এই ব্লকটা যদি সামনের দিকে যায়, তাহলে ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে বলতো, পিছন দিকে, ঠিক আছে, আপেক্ষিক গতির বিপরীত দিকে। যদি কোনো বস্তু সামনের দিক বরাবর গতিশীল হয়, তাহলে ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে, পিছন দিকে। এই বস্তুর উপর ঘর্ষণ বলটা, এম ভরের বস্তুর উপর ঘর্ষণ বলটা কাজ করবে পিছন দিকে। ঘর্ষণ বলকে প্রকাশ করা হয় স্মল এফ দ্বারা। তারপর এখানে আমরা অ্যাপ্লাই করব কি, এখানে অ্যাপ্লাই করব হচ্ছে এফ নেট ইজ ইকুয়াল টু এম এ। এখানে অ্যাপ্লাই করব হচ্ছে এফ নেট ইজ ইকুয়াল টু এম এ, বাচ্চাদের ম্যাথ কিন্তু, এফ নেট ইজ ইকুয়াল টু এম এ। দেখো যশোর বোর্ড 2023 সালে আসছে, এফ নেট ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এফ নেট কি লিখবো, খেয়াল করবা, মনোযোগ দাও।
ত্বরণের দিকে যেই ফোর্স তার সামনে দিবা কি বলতো প্লাস, তো ত্বরণের দিকে যেই ফোর্স তার সামনে দিবা প্লাস, ত্বরণের বিপরীতে যেই ফোর্স তার সামনে দিবা কি বলতো মাইনাস, তো ত্বরণের বিপরীতে যেই ফোর্স তার সামনে দিবা কি বলতো মাইনাস। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো কি হবে, দেখো তাহলে প্লাস এফ লিখলাম। কেন কেন বলতো প্লাস এফ লিখলাম, কেন বলতো প্লাস এফ লিখলাম, কেন বলতো প্লাস এফ লিখলাম, কারণ দেখো ত্বরণের দিকে যেই ফোর্স তার সামনে প্লাস এফ, ত্বরণের পিছন দিকে যেই ফোর্স তার সামনে মাইনাস ঘর্ষণ বল ইজ ইকুয়াল টু খেয়াল করবা এম এ। আমাদের মনে এফ বের করতে বলছে, প্রযুক্ত বল দেখো হলে কত বলের প্রয়োজন, প্রযুক্ত বল এফ বের করতে বলছে, এখান থেকে আমাকে এফ বের করতে বলছে। এফ সমান সমান হবে খেয়াল করবা মাইনাস এফ কে ডানে পাঠালে প্লাস হয়ে যাবে, এটা হচ্ছে এম এ, দেখো মাইনাস এফ কে ডানে পাঠালে প্লাস হয়ে যাবে, ক্যালকুলেশনটা করে ফেলো। ঘর্ষণ বল কত, ঘর্ষণ বলটা 1 নিউটন, ঘর্ষণ বল 1 নিউটন প্লাস এম মানে বস্তুর ভর, বস্তুর ভরটা 2 কেজি ইন্টু এ মানে ত্বরণ, ত্বরণটা হচ্ছে 5, দেখো ত্বরণটা হচ্ছে 5, ত্বরণটা 5, তাহলে 5 দুগুণী 10 আর এক কত 11, এফ এর মান আসবে 11 নিউটন, অপশন ডি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো বলো এতটুকু আমরা বুঝতে পারছি কিনা বলো। সো 5 দুগুণী 10, সবাই ডান লেখো, বুঝতে পারলে সবাই কমেন্ট ডান লেখো। আশরাফুল আরাফাত একদম ঠিক, আশরাফুল আরাফাত, মিফতাহুল জান্নাত সবাই ঠিক বলছো, একদম ইজি, যশোর বোর্ড 2023। আচ্ছা ওকে, এবার চলো দেখি কি বলতেছে। আচ্ছা, একটি বস্তু স্থির অবস্থায় ছিল মানে তার আদিবেগ 0। আচ্ছা দেখি, তারপরে হচ্ছে 16 নিউটন বল এর উপর 5 সেকেন্ড ধরে কাজ করে। আচ্ছা ভালো কথা, 16 নিউটন বল হচ্ছে 5 সেকেন্ড ধরে কাজ করে, 5 সেকেন্ড ধরে কাজ করে, 16 নিউটন বল 5 সেকেন্ড ধরে কাজ করে, এবং তার উপর আর কোনো কাজ করলো না বল, তার উপর আর কোনো বল কাজ করলো না, অতঃপর তারপর আর কোনো বল কাজ করলো না হবে, তারপর আর কোনো বল কাজ করলো না হবে, তারপর আর কোনো বল কাজ করলো না। বস্তুটির পর 6 সেকেন্ডে 52 মিটার দূরত্ব গেল, 6 সেকেন্ডে 52 মিটার দূরত্ব গেল। আচ্ছা এখন দেখো, এটা দেখো 6 সেকেন্ডে 52 মিটার দূরত্ব গেল, বস্তুটির ভর কত, ভর মানে এম বের করতে বলছে। এটা একটা সুন্দর ম্যাথ প্রবলেম, চলো সলভ করি। আচ্ছা এর জন্য একটা বড় পেজ লাগবে, দেখি কি কি বলছে। বলছে হচ্ছে 16 নিউটন বল প্রয়োগ করতেছো 5 সেকেন্ড ধরে। আচ্ছা ভালো কথা, তাহলে দেখো মনোযোগ দিয়ে, এই হচ্ছে একটা বস্তু, যার ভর হচ্ছে আমার, খেয়াল করবা, যার ভর হচ্ছে আমার এম। আচ্ছা এই বস্তুর আদিবেগ হচ্ছে আমার 0, আদিবেগটা 0, সেই বস্তুর আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু কত বলতো 0। আমরা বল প্রয়োগ করছি, এফ পরিমাণ বল প্রয়োগ করছি, এবং এই এফ বলটা তুমি কতক্ষণ ধরে প্রয়োগ করছো, এফ বলটা কতক্ষণ ধরে প্রয়োগ করছো, সেই এফ বলটা হচ্ছে 5 সেকেন্ড ধরে প্রয়োগ করছো তুমি, 5 সেকেন্ড ধরে, তো 5 সেকেন্ড ধরে তুমি বল প্রয়োগ করছো, তো 5 সেকেন্ড ধরে তুমি বল প্রয়োগ করছো, 5 সেকেন্ড ধরে তার কিন্তু বেগটা বৃদ্ধি পাবে, ত্বরণ প্রাপ্ত হবে। সেইখানে কিন্তু এই যে স্মল এম ভরের বস্তুটা এই জায়গায় চলে আসবে, তাহলে এতটুকু তোমার বোঝার কথা, এতটুকু যে এইখান থেকে স্মল এম ভরের বস্তু এই জায়গায় গেছে কত সেকেন্ড পর বলতো, 5 সেকেন্ড পর, সেখান থেকে স্মল এম ভরের বস্তু এই জায়গায় গেছে কিন্তু খেয়াল করবা 5 সেকেন্ড পর, দেখো 5 সেকেন্ড পর কিন্তু স্মল এম ভরের বস্তু এই জায়গায় আসছে। তারপর এখান থেকে আর কোনো বল প্রয়োগ করা হয় নাই, দেখো কি বলছে, এবং তারপর আর কোনো বল কাজ করলো না, তার মানে তুমি এরপরে তুমি আর কোনো বল প্রয়োগ করলা না, তুমি আর কোনো বল প্রয়োগ করো নাই, এখান থেকে তুমি আর কোনো বল প্রয়োগ করো নাই, তাহলে এখান থেকে আর কোনো বল প্রয়োগ করো নাই মানে হচ্ছে এই জায়গা থেকে এফ এর মানটা 0, এরপর থেকে আমার এফ এর মানটা 0, এফ এর মান 0 মানে বাহ্যিক বল 0, আরো ভালো করে বললে লব্ধি বল 0। তাহলে বাহ্যিক বল 0 হলে, লব্ধি বল 0 হলে কি হয়, বস্তু কিন্তু সমবেগে মুভ করে। এখন দেখো খেয়াল করবা, এখানে তোমার আদিবেগ ছিল ইউ, এখানে আদিবেগ ইউ 0, এখানে বল প্রয়োগ করছো, বেগটা বাড়ছে, বাড়তে এই মোমেন্ট আসার পর কিন্তু তার একটা বেগ আছে, সেই বেগটাকে ধরলাম খেয়াল করবা ভি। যখন এই মুহূর্তে আসছে এরপরে তুমি আর কোনোই বল প্রয়োগ করো নাই, অর্থাৎ তার উপর লব্ধি বলের মানটা কত 0, এখান থেকে তুমি কোনো বল প্রয়োগ করো নি, আর বল প্রয়োগ না করলে বস্তু সমবেগে চলমান থাকবে। কেন সমবেগে, কারণ এখানে বস্তুর বেগ, এই পয়েন্টে বস্তুর বেগ ছিল কত ভি, দেখা যাবে এই ভি বেগে এসে সামনের দিকে অগ্রসর হবে, দেখা যাবে এই ভি বেগেই, কারণ তুমি আর কোনো বল প্রয়োগ করো নি, যেহেতু আর কোনো বল প্রয়োগ করো নি,
হবে। ভি বেগে স্মল এম ভরের বস্তু ভি বেগেই সামনের দিকে অগ্রসর হবে, কারণ তুমি আর কোনো বল প্রয়োগ করনি। তো যেহেতু আর কোনো বল প্রয়োগ করনি, ভি বেগেই আজীবন সামনের দিকে অগ্রসর হবে, ভি বেগে। তাহলে একটু বুঝতেছো ব্যাপারটা, যে এখান থেকে এতটুকু সে কিন্তু সমবেগে গমন করছে, সমবেগে গমন করছে। এখন কতটুকু দূরত্ব সে ক্রস করছে, কতটুকু দূরত্ব দেখো, 6 সেকেন্ডে 52 মিটার দূরত্ব ক্রস করছে। তাহলে বেসিক্যালি 6 সেকেন্ডে 52 মিটার দূরত্ব ক্রস করা মানে এখান থেকে এইটুকু দূরত্ব 52 মিটার। বাইক একটু হেল্প করো আমাকে, হ্যাঁ। ভি সমান সমান এস বাই টি, তাহলে ভি সমান সমান খেয়াল করবা এস কত, এস হচ্ছে 52, এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে 52, এইটুকু দূরত্ব হচ্ছে 52 ডিভাইড বাই সময়, এখান থেকে এইটুকু গেছে সমবেগে কত সময়, 6 সেকেন্ডে। দেখো তো কত আসে, দেখো কত আসে, 52/6। সো আমরা এখানে করতে পারবো হচ্ছে 52/6 মানে হচ্ছে তোমার কত, 8.667, এত হচ্ছে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারতেছো না ব্যাপারটা? আচ্ছা, আশা করি এইটুকু ব্যাপারটা বুঝতে পারছি আমরা। তারপরে এই পাশে আসি, চলো। তারপরে মনোযোগ দিয়ে শুনবা, সেটা হচ্ছে এখান থেকেই, যে এখান থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত গেছে। আচ্ছা, তার কি ত্বরণ, কিন্তু তার কিন্তু যে এই জায়গাটায়, এই জায়গাটার মধ্যে তার কিন্তু ত্বরণ হয়েছে, খেয়াল করবা এই জায়গাটার মধ্যে। সো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এই যে এখান থেকে এইটুকু জায়গার মধ্যে তার কিন্তু ত্বরণ হয়েছে, ত্বরণ। কারণ বল প্রয়োগ করছো, আমরা জানি বল প্রয়োগ করলে বস্তুর মধ্যে বল প্রয়োগ করলে কি প্রাপ্ত হয়, ত্বরণ প্রাপ্ত হয়। ত্বরণের সূত্র কি, এ সমান সমান খেয়াল করবা ভি মাইনাস ইউ ডিভাইড বাই, খেয়াল করো ডিভাইড বাই হচ্ছে আমার টি। তাহলে যে এখান থেকে এইটুকু অংশের জন্য কিন্তু ত্বরণের সূত্র আমরা অ্যাপ্লাই করছি, বুঝছো? আচ্ছা, যে এইটুকু পোর্শনের জন্য, তাহলে খেয়াল করে দেখো, মনোযোগ দিয়ে ত্বরণ বের করতে পারবো। এ সমান সমান মনোযোগ দাও ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, ওকে। সো ভি মাইনাস ইউ বাই টি, তো ভি মানে শেষ বেগ মানে এই বিন্দুর বেগটা। আমি হচ্ছে এই দুই বিন্দু নিয়ে কথা বলতেছি, এই যে নাম দিয়ে আমরা এ বিন্দু আর বি বিন্দু নিয়ে আমরা কথা বলতেছি। সো বি বিন্দুর বেগটা আসলে শেষ বেগ হিসেবে রোল প্লে করবে। বি বিন্দুর বেগটা শেষ বেগ হচ্ছে যে 8 পয়েন্ট, দেখো একটু মনোযোগ দিয়ে শুনবা, শেষ বেগ হচ্ছে এই বিন্দুর বেগটা 8 পয়েন্ট, খেয়াল করো 8.667 মাইনাস আদিবেগ ইউ, আদিবেগ কত, 0, আদিবেগ ডিভাইড বাই সময়। এ থেকে বি তে যেতে সময় কত সেকেন্ড লাগছে বলো তো, 5 সেকেন্ড লাগছে। সো 5 সেকেন্ড লাগছে ডিভাইড বাই 5। এখান থেকে হচ্ছে আমরা ত্বরণটা বের করতে পারবো। এ মানে হচ্ছে আমার ত্বরণ, তো ত্বরণটা আসবে কত, এটা ভাগ 5। সো ত্বরণটা আসবে তোমার 1.1733 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণটা কিন্তু আসলো, বুঝতে পারতেছো? তারপর তুমি অ্যাপ্লাই করবা কি, তারপর তুমি অ্যাপ্লাই করবা এফ ইকুয়াল টু এম এ। আচ্ছা, তারপর তুমি যে এফ ইকুয়াল টু এম এ অ্যাপ্লাই করবা। সবাই আমরা জানি এফ সমান সমান কি বলতো, এফ সমান সমান এম এ। এখান থেকে আমাদের বোধ হয় ভর বের করতে বলছে, ভর। এফ সমান সমান এম এ আমরা জানি, তাহলে এখান থেকে খেয়াল করবা ভর সমান সমান, খেয়াল করো ভর সমান সমান হচ্ছে বল বাই হচ্ছে ত্বরণ। সো বলের মানটা মনে হয় আমার দেওয়া আছে, বলের মান দেওয়া আছে 16 নিউটন, বলের মানটা। সো বলের মান দেওয়া আছে 16 নিউটন, তো বলের জায়গায় বসাবো আমরা 16, আর এর জায়গায় বসাবো কোনটা, এই সংখ্যাটা। এখান থেকে কিন্তু আমরা ভরের মানটা বের করতে পারবো, ভরের মানটা খুব সহজে বের করতে পারবো। 16 বাই এই সংখ্যাটা, 16 ভাগ এই সংখ্যাটা মানে হচ্ছে কত, 9 পয়েন্ট। দেখো ভরের মানটা কত আসে, ভরের মানটা আসবে তোমার 9.23 আসবে, 9.23 কেজি আসবে। অ্যান্সার হচ্ছে 9.23 কেজি, মানে অপশন নাম্বার সি। দেখো বুঝো কিনা, দেখো এটা বুঝো কিনা, ঠিক আছে? দেখো এই পার্টটা আমরা বুঝতে পারি কিনা সবাই, এই পার্টটা আমরা সবাই বুঝতে পারি কিনা, দেখো এই পার্টটা, এটা আমি এই পাশে করে লিখি, তাহলে তোমাদের জন্য ভালো হবে বুঝতে। এই দেখো একটু ছোট করে দিই, এই দেখো নাও, এটা কি আমরা বুঝতে পারতেছি? এই দেখো এটা কি আমরা বুঝতে পারলাম? দেখো তো বুঝতে পারলাম কিনা, দেখো এই পাশে লিখে দিচ্ছি। এফ সমান সমান এম এ আমরা জানি, তাহলে এম সমান সমান এফ বাই এ। এফ হচ্ছে 16 নিউটন বলা আছে কোশ্চেনে, এফ 16 নিউটন, আর এ হচ্ছে উপর থেকে বের করছো, তাহলে এখান থেকে এম পাইছো 9.23। কঠিন লাগছে তোমাদের কাছে? তোমাদের কাছে কি ম্যাথটা কঠিন লাগছে না, বুঝতে পারছো? ওকে, আশা করি এইটুকু আমরা বুঝছি। এইবার এটা হচ্ছে অ্যাডমিশনের ম্যাথ, মোস্ট প্রবাবলি মানে মোটামুটি 90% শিওর এটা ডিইউ তে আসা ম্যাথ প্রবলেম। দাঁড়াও, এই কোশ্চেনের হচ্ছে মর্যাদা বাড়াই দিই, কোশ্চেনের মর্যাদা বাড়াই দিই। এটা ডিইউ একটা প্রশ্ন, ঢাকা ভার্সিটির প্রশ্ন। চলো সলভ করি। কি বলছে, 10 কেজি ভরের একটা বস্তুর উপর 2F মানের বল প্রয়োগ করছো, 2F মানের বল প্রয়োগ করছো 10 কেজি ভরের বস্তুর উপর, যার ফলে বস্তুটি ত্বরণ হয় কত বলতো, 60। থামো, তার মানে হচ্ছে বল সমান সমান ভর গুণ ত্বরণ অ্যাপ্লাই করবো। কি বলছে বলতো, বল সমান সমান ভর গুণ ত্বরণ। আচ্ছা, বলটা কত আমার 2F, বলটা হচ্ছে আমার 2F, দেখো বলটা হচ্ছে আমার 2F।
সো বল সমান সমান ভর, ভর কত? ভর হচ্ছে আমার 10 কেজি। দেখো ভর হচ্ছে আমার 10 কেজি, এই দেখো 10 কেজি হচ্ছে ভর। তাহলে বল সমান সমান ভর গুণ ত্বরণ। ত্বরণ বলো বলো দেখি ত্বরণটা কত? এই দেখো ত্বরণ হয় হচ্ছে আমার 60 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ দেখো ত্বরণটা হচ্ছে আমার 60 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ তখন হচ্ছে আমার 60, ঠিক আছে। আচ্ছা, বল সমান সমান ভর গুণ ত্বরণ লিখছি। সো এটাকে দিলাম। আচ্ছা, এটাকে একদম সঙ্গে দরকার নেই, এটা তো বুঝছি আমরা, ঠিক আছে, এটা আমরা বুঝছি। তারপরে আবার দেখো একটু মনোযোগ দিয়ে দেখবা, আরেকটা ইকুয়েশন লিখে চলো আমরা। ভর হচ্ছে আমার ক্যাপিটাল এম, ভরের একটা বস্তুর উপর কত বল প্রয়োগ করছো? 5F। 5F মানে বল প্রয়োগ করছো। বল প্রয়োগ করার ফলে বস্তুটা ত্বরণ, বস্তুটা ত্বরণ কত হচ্ছে বলতো? 50। এবার আমরা এই সেকেন্ড স্টেটমেন্টের জন্য আবার ইকুয়েশন লিখবো। সেকেন্ড স্টেটমেন্টের জন্য সূত্র কি? বল সমান সমান ভর গুণ ত্বরণ। তাহলে বল, তাহলে বলো তো আমার এই জায়গার মধ্যে বলের মানটা কত বলতো? 5F। সো বলের মানটা হচ্ছে আমার 5F। বল সমান সমান ভর গুণ ত্বরণ। ভর, ভরটা কত বলতো? বড় হাতের এম। সো ভরটা হচ্ছে আমার বড় হাতের এম। আর বলো দেখি ত্বরণটা কত? ত্বরণটা হচ্ছে আমার 50। 50 পরবর্তী কেসে ত্বরণটা হচ্ছে আমার 50। অঙ্ক কিন্তু মনে হয়েই গেছে। অঙ্ক এখান থেকে এফ বের করবো, ওই এফ টেনে বসাই দিবা, শেষ অঙ্ক। এখান থেকে এফ বের করি, চলো এখান থেকে এফ, সেখান থেকে যদি আমরা এফটা বের করতে চাই, এফ ইকুয়াল টু, খেয়াল করবে, এফ ইকুয়াল টু 10 গুণ 60 মানে 600 ডিভাইড বাই 2, আর 600 বাই 2 মানে কত বলতো? 600 বাই 2 মানে 300। এফ এর মান হচ্ছে আমার 300 নিউটন। এই এফটা পুট করে এখানে বসায় দাও, তাহলে ভর বের করতে পারবা। তাহলে এফ এখানে বসায় দাও, তাহলে তুমি হচ্ছে দেখো মনোযোগ দাও, 5F, 5F ইকুয়াল টু কি, আবার আবার কে লিখতেছি এখান থেকে দেখো বড় এম বের করবো। তাহলে বড় হাতের এম সমান সমান কি বলতো? 5F ডিভাইড বাই হচ্ছে 50। এখান থেকে এফ এর মানটা বসায় দাও, তুমি কিন্তু ভরের মানটা পেয়ে যাবা। সো 5 ইন্টু এফ, এফ কত? 5 ইন্টু এফ, এফ কত? এফ হচ্ছে 300। তো এফ হচ্ছে আমার 300 ডিভাইড বাই হচ্ছে 50। দেখি তো আমি কাটাকাটি পারি কিনা, দেখি তো কাটাকাটি পারি কিনা। শূন্য শূন্য কাটলাম, ঠিক আছে। তারপর দেখো একটু মনোযোগ দাও, 5 কত? 5 ছক 30, 5 ছক 30, আবার 5 ছক 30। তাহলে ভরের ভ্যালু কত? 30। সেখান থেকে আমার এম এর ভ্যালু কত? আমার এম এর ভ্যালু হচ্ছে আমার 30 কেজি। সেটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির একটা ম্যাথ প্রবলেম, রিসেন্ট সালের একটা ম্যাথ প্রবলেম। সো বলো আমরা সবাই এটা বুঝতে পারতেছি কিনা? ক্লাসটা যদি এনজয় করে থাকো তাহলে একটু কষ্ট করে তোমাদের টাইম লাইনে শেয়ার করে দাও, তাহলে দেখবা যে তোমাদের ফ্রেন্ডরাও ক্লাসটা দেখতে পারবে, তারাও অনেক উপকৃত হবে। আমার ইচ্ছা আছে রমজান মাসে ইনশাআল্লাহ ফিজিক্স ফার্স্ট পেপারের উপর পুরা সকল চ্যাপ্টারে এমসিকিউ তোমাদের সুন্দর করে গুছায় সলভ করে দিব, যেন এমসিকিউ নিয়ে আর ইনশাআল্লাহ কোনো ভয় না থাকে, ঠিক আছে? ওকে, বলো সবাই আমরা বুঝতে পারতেছি কিনা বলো। সেটা কি তোমাদের কঠিন লাগতেছে? না, দেখছো ঢাকা ভার্সিটিতে আমরা চলে গেলাম। ওকে, একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা কখন অনুভব করবে? কখন? আচ্ছা হ্যাঁ, লিফটের ওজনহীনতা তোমার কি মনে আছে? লিফট নিচের দিকে নামলে অনুভবকৃত ওজন কত ছিল? সূত্র, লিফট নিচের দিকে নামলে অনুভবকৃত ওজনের সূত্র হচ্ছে এম ইন্টু জি মাইনাস এ। সো লিফট নিচের দিকে নামলে অনুভবকৃত ওজনের সূত্র হচ্ছে এম ইন্টু জি মাইনাস এ। এখানে আর মানে হচ্ছে অনুভবকৃত ওজন, আর মানে হচ্ছে অনুভবকৃত ওজন, আর মানে হচ্ছে অনুভবকৃত ওজন, আর মানে হচ্ছে অনুভবকৃত ওজন। আচ্ছা, এবার জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন, জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন, বলতো এখানে আমার স্মল এর মানটা বলো। স্মল এ মানে লিফটের ত্বরণ, আবার বলো স্মল এ মানে কি বলছে বলতো? লিফটের ত্বরণ। বলো জাতির বিবেকের কাছে প্রশ্ন, স্মল এর মানটা আমি কত বসালে, স্মল এর মানটা কত বসালে ক্যাপিটাল আরটা জিরো আসবে? বলো স্মল এর মানটা কত বসালে ক্যাপিটাল আরটা জিরো আসবে? বলো কমেন্টে জানো। বলো স্মল এর মানটা কত বসালে আর এর মানটা জিরো আসবে, অনুভবকৃত ওজন জিরো আসবে? জি বসালে, তুমি জি বসায় দাও। যদি আমার লিফটের ত্বরণ স্মল এর জায়গায় জি বসায় দাও, স্মল এ মানে লিফটের ত্বরণ, স্মল এ মানে হচ্ছে লিফটের ত্বরণ, স্মল এ মানে হচ্ছে লিফটের ত্বরণ। যদি তুমি লিফটের ত্বরণের জায়গায় স্মল এর জায়গায় স্মল জি বসায় দাও, বসায় দাও, বসায় দাও, বসায় দাও স্মল জি, তাহলে কি হবে দেখো তো? যদি স্মল জিটা বসাই দেই, তাহলে এম ইন্টু, খেয়াল করবা সূত্রের জি মাইনাস স্মল এর জায়গায় জোর করে জি বসেছি, স্মল এর জায়গায় জোর করে জি বসালাম, তাহলে জি মাইনাস জি জিরো, অ্যান্সার কত আমার? জিরো। তাহলে অনুভবকৃত ওজনের মানটা কত বলতো? জিরো। অনুভবকৃত ওজনটা হওয়ার জন্য স্মল এর মানটা কত লাগবে? জি হওয়া লাগবে। আর লিফটটাকে কিন্তু নিচে নামানো লাগবে। লিফটটা নিচে নামলে সূত্র হচ্ছে এম ইন্টু জি মাইনাস এ হবে, আর লিফটটা উপর দিকে উঠলে আর সমান সমান ফর্মুলা কি? এম ইন্টু জি প্লাস এ।
তো দেখো লিফটটা জি টনে নিচের দিকে নামলে অপশন ডি হবে। বলো কোনো ঝামেলা আছে? আচ্ছা, তারপর কি বলছে, একটি কাঠবিড়াল গাছের লতা বে, আচ্ছা গাছের লতা বে, গাছের লতা আঁকে, দেখো গাছের লতা আঁকলাম, গাছের লতা বে নিচে নামছে, কাঠবিড়াল গাছের লতা ডাকলাম, গাছের লতা, গাছের লতা বে নিচে নামছে কাঠবিড়ালটা। তো কাঠবিড়ালটা সুন্দর করে আঁকি, আবার হাইশো না তোমরা আবার, এই যে মনে করো হচ্ছে কাঠবিড়াল, এই যে মনে করো কাঠবিড়াল আঁকছে, ঠিক আছে, এই যে মনে করো হচ্ছে কাঠবিড়াল, ঠিক আছে আঁকছে। তো কাঠবিড়ালটা খেয়াল করবা, কাঠবিড়ালের ভর আমি ধরলাম এম, যাও যেহেতু সম্মান করে কাঠবিড়ালের ভর সম্মান করে লিখতে হবে, সো কাঠবিড়ালের ভরটাকে ধরলাম হচ্ছে আমরা এম, ঠিক আছে, আচ্ছা ওকে। সো কাঠবিড়াল কি কোথায় নামছে বলতো, নিচে নামছে, নিচে, কাঠবিড়াল নিচে নামছে। তাহলে একটু খেয়াল করবা কত ত্বরণে কাঠবিড়ালটা কত ত্বরণে নিচে নামতে পারবে, কাঠবিড়ালের ত্বরণ। আমি ধরে নিলাম যে কাঠবিড়ালটা এ ত্বরণ নিয়ে নিচে নামছে, কাঠবিড়ালটা ধরে নিলাম এই কাঠবিড়ালটা হচ্ছে এ ত্বরণ নিয়ে নিচে নামছে, কাঠবিড়ালটা খেয়াল করে দেখবা, ধরে নিলাম যে কাঠবিড়ালটা হচ্ছে এ ত্বরণ নিয়ে নিচে নামছে, মনোযোগ দাও, এ ত্বরণ নিয়ে ধরলাম। সো কাঠবিড়ালটা হচ্ছে আমার স্মল এ ত্বরণ নিয়ে হচ্ছে নিচের দিকে নামছে, স্মল এ ত্বরণ নিয়ে, ঝামেলা আছে না? তাহলে আমরা দুনিয়ার সবাই জানি যে কোনো বস্তুর ভর যদি আমার এম হয় তাহলে এমজি পরিমাণ বল কাজ করে খাড়া নিচের দিকে, এমজি পরিমাণ বল কাজ করে খাড়া নিচের দিকে। তো কাঠবিড়ালের উপর প্রযুক্ত বল আমার হবে এমজি, এমজি পরিমাণ, এমজি পরিমাণ বল কাজ করবে খাড়া নিচের দিকে, এমজি পরিমাণ বল। আচ্ছা ওকে, এবার এটা তো একটা গাছের তোমার হচ্ছে লতা, তো গাছের লতার উপর একটা টান বল কাজ করবে, গাছের লতা, গাছের লতা এই তোমার হচ্ছে তোমার কাঠবিড়ালের উপরে টান বল প্রয়োগ করবে, টান বল, টান বল হচ্ছে এর উপর অ্যাপ্লাই করবে টান বল। সো এখানে আমার টান বলটা কাজ করবে কোন দিকে, টান বলটা কাজ করবে হচ্ছে এই উপরের দিকে, এই বরাবর, সেই বরাবর কাজ করবে হচ্ছে আমার টান বলটা, খেয়াল করে দেখবা এই বরাবর, সেই বরাবর কাজ করবে হচ্ছে আমাদের, খেয়াল করে দেখো টান বলটা, যদি একটু বড় করে আঁকি, এই দেখো টান বলটা, সেই বরাবর কাজ করবে আমার টান বলটা, টান বলকে প্রকাশ করে কি দ্বারা বলতো, টি দ্বারা, কাঠবিড়ালের উপর টান বল, ঠিক আছে। আচ্ছা এখন দেখো বলতেছে যে টান বল সহ্য করতে পারে কতটুকু বলতো, কাঠবিড়ালের ওজনের, দেখো এই যে কাঠবিড়ালের ওজনের 3/4 অংশ টান বল সহ্য করতে পারে, কাঠবিড়ালের ওজনের 3/4 অংশ টান বল সহ্য করতে পারে। টান বল হবে হচ্ছে, টান বল টি সমান সমান হবে কাঠবিড়ালের ওজনের, কাঠবিড়ালের ওজনের কত অংশ বলতো, 3/4 অংশ, কাঠবিড়ালের ওজনের 3/4 অংশ। টান বলটা হবে কাঠবিড়ালের ওজনের 3/4 অংশ উদ্দীপক অনুযায়ী, হ্যাঁ, টান বলের মানটা কাঠবিড়ালের ওজনের 3/4 অংশ, ঠিক আছে। আচ্ছা আশা করি এটুকু আমরা বুঝতে পারছি। তো চলো এখান থেকে আমরা অ্যাপ্লাই করি সূত্র। তো নিউটনের সেকেন্ড ল হচ্ছে এফ নেট ইজ ইকুয়াল টু এম এ। সো নিউটনের সেকেন্ড ল হচ্ছে আমার, খেয়াল করবে এফ নেট ইজ ইকুয়াল টু এম এ, এটা আমরা জানি, তাহলে খেয়াল করবা ত্বরণের দিকে যে ফোর্স তার সামনে প্লাস হবে, তো ত্বরণের দিকে আমার কে কাজ করতেছে, এমজি, তো ত্বরণের দিকে যে ফোর্স তার সামনে প্লাস হবে, তাহলে এমজি সামনে আমার কি হবে বলতো, প্লাস হবে। তো ত্বরণের দিকে যে ফোর্স তার সামনে প্লাস হবে, ত্বরণের বিপরীতে যে ফোর্স তার সামনে মাইনাস, তো ত্বরণের বিপরীত দিকে আমার টান বল, তাহলে টান বলের সামনে দিয়ে দিবা কি বলতো, মাইনাস, টান বলের সামনে, তো ত্বরণের বিপরীতে যে ফোর্স তার সামনে হবে তোমার মাইনাস, তো ত্বরণের বিপরীতে টান বলের সামনে মাইনাস, তাহলে মাইনাস টান বল ইজ ইকুয়াল টু, খেয়াল করবা, ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম এ। আচ্ছা ওকে, তাহলে এখান থেকে দেখো একটু মনোযোগ দাও, সেটা হচ্ছে এমজি মাইনাস টান বলটা কত, টান বলটা হচ্ছে কাঠবিড়ালের ওজনের 3/4 অংশ, টান বলটা হচ্ছে কাঠবিড়ালের ওজনের 3/4 অংশ, কাঠবিড়ালের ওজনের 3/4 অংশ, ইজ ইকুয়াল টু, খেয়াল করবে, ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম এ। সেখান থেকে এমজি কমন নাও, এমজিটা, সেখান থেকে যদি আমি এমজিটা কমন নিই থাকবে হচ্ছে 1 মাইনাস 3/4, 1 মাইনাস 3/4 ইজ ইকুয়াল টু, খেয়াল করবে, ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম এ। আমরা এই যে বাম পাশ থেকে এমজি কমন নিচ্ছি, তাহলে কত, 1 মাইনাস 3/4 ইকুয়াল টু হচ্ছে আমাদের এম এ। তো এখান থেকে একটু খেয়াল করে দেখবা কি হবে, দেখো তো স্মল এম আর স্মল এম হচ্ছে আমাদের কাটা, তাহলে 1 মাইনাস 3/4, সো 1 মাইনাস 3/4 মানে কত, 1/4 না, সো 1 মাইনাস 3/4 মানে কত, 1/4 হওয়ার কথা না, হ্যাঁ 1/4, সো 1 মাইনাস 3/4 মানে 1/4, তাহলে এই পাশ থেকে আমার আসবে হচ্ছে, খেয়াল করবা, এই পাশ থেকে আসবে কি 1/4, জি ইন্টু, খেয়াল করবা, জি ইন্টু 1/4, এই মানটা হবে কার বলতো, এখান থেকে জি ইন্টু 1/4 ইকুয়াল টু হচ্ছে এর মান তো পেয়ে গেলাম, এর মানটা হচ্ছে জি/4, সেই মানে হচ্ছে কাঠবিড়ালের ত্বরণ, সেটা হচ্ছে জি/4, সো এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, সো ত্বরণটা হচ্ছে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, জি/4, অপশন বি। বলো এই কাঠবিড়ালের ম্যাথ আমরা সবাই বুঝতে পারছি কিনা? ওকে
আচ্ছা দেখি তো 17 নাম্বার তোমরা পারো কিনা। একটি গাড়ি স্থির অবস্থা থেকে ত্বরণশীল হলো, নিচের গ্রাফটি তোমার হচ্ছে সময়ের বিপরীতে ভরবেগকে নির্দেশ করতেছে, নির্দিষ্ট সময়ে গ্রাফটির ঢাল, সো গ্রাফটির ঢাল গাড়িটির কি নির্দেশ করে, ঢাকা বোর্ড 15, অনেক আগের প্রশ্ন, 15 সাল, 14 সাল থেকে 13-14 সাল থেকে হচ্ছে সৃজনশীল প্রশ্ন মানে শুরু হয় আর কি। একদম সহজ এটা, গ্রাফটির ঢাল। আচ্ছা ঢাল মানে আমরা কি জানো, ঢাল মানে হচ্ছে আমার, খেয়াল করবা, ঢাল মানে হচ্ছে আমাদের ওয়াই এর পরিবর্তন ডিভাইড বাই তোমার এক্স এর পরিবর্তন। সো ঢাল মানে ওয়াই এর পরিবর্তন, ওয়াই এ আছে কি ভরবেগ, তো ঢাল মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন উপরে, ওয়াই এর পরিবর্তন ডিভাইড বাই এক্স এর পরিবর্তন, এক্স এক্স এ আছে কি বলতো, এক্স আছে হচ্ছে আমার সময়ের পরিবর্তন, সো ওয়াই এর পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন। তাহলে বলো তো একটু মনোযোগ দিয়ে, ভরবেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন, এটা মানে কি, এটা মানে বল। সো ঢালটা আসলে কি নির্দেশ করে বলতো, বল নির্দেশ করে। তাহলে দেখো প্রযুক্ত বল হবে, ঠিক আছে। ঢাল মানে হচ্ছে ওয়াই এর পরিবর্তন, মানে হচ্ছে উপরে আমার ভরবেগের পরিবর্তন ডিভাইড বাই নিচে আমার সময়ের পরিবর্তন, আর এটা মানে আসলে বল, ভরবেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন মানে আসলে বল, ফোর্স। ওকে ঠিক আছে, তাহলে এবার দেখো, আচ্ছা চলো আমরা এইটা একটু দেখি। সো এখানে আমাদের কি বলতেছে, টি স্কোয়ার প্লাস টি প্লাস 1 এর ফলে, আচ্ছা ওকে ভালো কথা, সময়ের মধ্যে প্রযুক্ত বলের ঘাত কত। ওকে সো আমাদের বলের ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন তো বলের একটা ইকুয়েশন দেওয়া আছে, বল ইজ আ ফাংশন অফ টাইম, তো টাইমের ফাংশন, বুঝছো। আচ্ছা তো প্রযুক্ত বলের ঘাত বের করতে বলছে। আচ্ছা বলের ঘাতকে প্রকাশ করে জে দ্বারা, আমি এই পাশে পড়াই দিচ্ছি, খেলা আছে এই পাশে একটু পড়াই দিই। বলের ঘাতকে প্রকাশ করা হয় জে দ্বারা, জে, তো বলের ঘাত মানে কি, প্রযুক্ত বল ইনটু তোমার হচ্ছে ক্রিয়াকালীন সময়, যতটুকু সময় জুড়ে বল প্রয়োগ হচ্ছে, তো সময়টা হচ্ছে আমার ডেল্টা টি ধরা হয়, ঠিক আছে। তাহলে বলের সাথে সময়ের যে গুণফলটা, বলের সাথে সময়ের যে গুণফলটা, এটাকে বলা হয় বলের ঘাত। সো বলের ঘাতকে প্রকাশ করা হয় জে দ্বারা, বলের ঘাতকে প্রকাশ করা হয় জে দ্বারা, বুঝতে পারছো। সেটা হচ্ছে বলের ঘাতের একটা তোমার ইকুয়েশন। আচ্ছা তারপর দেখো বলের ঘাতের 8টি ইকুয়েশন তৈরি করা আছে, এখান থেকে খেয়াল করো, জে সমান সমান খেয়াল করবা এফ সমান সমান এম এ লেখা যাবে, এফ সমান সমান এম এ, সাথে হচ্ছে আমার ডেল্টা টি, সাথে হচ্ছে আমার সময়। তাহলে এখান থেকে খেয়াল করবো, মনোযোগ দাও, জে সমান সমান খেয়াল করো, জে সমান সমান হচ্ছে আমাদের এম লিখলাম, এ মানে ত্বরণ, তো ত্বরণ মানে কি, ত্বরণ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, বাই হচ্ছে টি মানে সময়, ভি মাইনাস ইউ ভাগ টি হচ্ছে আমার সময়, ভি মাইনাস ইউ ভাগ টি হচ্ছে সময়, সাথে হচ্ছে আমার টি, সাথে আমার টি। এখান থেকে খেয়াল করো লাভটা কি, লাভ হচ্ছে এই সময় আর সময় হচ্ছে কাটা, কাটলে আমার এখানে জে সমান সমান পাবো কি বলতো, জে সমান সমান পাবো হচ্ছে এমভি মাইনাস, এমভি মাইনাস কি বলতো, এমভি মাইনাস হচ্ছে এমইউ, এমভি মানে হচ্ছে ভর ইন্টু শেষ বেগ, শেষ ভরবেগ, আর এমইউ মানে হচ্ছে ভর ইন্টু আদি বেগ মানে আদি ভরবেগ। এটা আমার শেষ ভরবেগ, এটা আমার আদি ভরবেগ, বিয়োগ মানে কি ভরবেগের পরিবর্তন, সেখান থেকে যে সমান সমান বলা যাবে, বলের ঘাত মানে আসলে বেসিক্যালি ভরবেগের পরিবর্তন। সো বলের ঘাত যে কথা, ভরবেগের পরিবর্তনটা সেম কথা, বলের ঘাত যে কথা, ভরবেগের পরিবর্তনটা বেসিক্যালি সেম কথা, বুঝতে পারছো। আচ্ছা ওকে, সো এই হচ্ছে আমাদের ফ্যাক্ট। তারপর দেখো একটু মনোযোগ দাও, এখান থেকে বলের ঘাতের একটা তুমি ইয়া পাবা, একক পাবা, সেখান থেকে বলের ঘাতের যে এককটা পাবা, এখান থেকে বলের ঘাতের একক, সেখান থেকে বলের ঘাতের যে এককটা পাবা, এককটা হচ্ছে নিউটন সেকেন্ড, বলের একক হচ্ছে নিউটন, সময়ের একক কি বলতো সেকেন্ড, সেখান থেকে বলের একক পাবো হচ্ছে নিউটন সেকেন্ড, এটা হচ্ছে এসআই একক এটাও। আবার দেখো এখান থেকেও তুমি কিন্তু জে এর একটা একক পাবা, যে মানে বলের ঘাত, এখান থেকেও তুমি কিন্তু জে এর একটা একক পাবা, যে বলের ঘাত, সেখান থেকে তুমি যে এককটা পাবা, এখান থেকে তুমি যে এককটা পাবা, দেখো এম মানে ভর, ভরের একক কি, ভরের একক কেজি, সো ভরের একক হচ্ছে আমার কেজি, ঠিক আছে। আর বেগ, ভি মানে কি বেগ, বেগের একক কি বলতো মিটার পার সেকেন্ড, সেখান থেকে তুমি কেজি মিটার পার সেকেন্ড একটা একক পেয়ে গেলা। সেখান থেকে তুমি কিন্তু বলের ঘাতের একটা মাত্রাও বের করতে পারবা, সেখান থেকে তুমি কিন্তু বলের ঘাতের একটা মাত্রাও বের করতে পারবা, মাত্রা, কেজি যদি একক হয় মাত্রা হবে ক্যাপিটাল এম, এম মানে মিটার, মিটার যদি একক হয় মাত্রা হবে ক্যাপিটাল এল, সেকেন্ড যদি একক হয় মাত্রা হয় ক্যাপিটাল টি ইনভার্স 1। তাহলে এই হচ্ছে আমার, খেয়াল করো এই হচ্ছে আমাদের মাত্রা, ঠিক আছে। সো যে মানে হচ্ছে বলের ঘাত, সো বলের ঘাত নিয়ে মোটামুটি বেসিক কথাবার্তা গুলা কিন্তু আমি বলে ফেলছি, বলের ঘাত। সো মেইনলি মনে রাখবা, যে মানে হচ্ছে বলের ঘাত, বলের ঘাত মানে হচ্ছে বেসিক্যালি ভরবেগের পরিবর্তন, তোমাকে বেসিক্যালি হচ্ছে ভরবেগের পরিবর্তনটা বের করতে হবে। বলো বুঝতে পারতেছো, বলো এইটুকু আমরা বুঝতে পারছি কিনা বলো। আচ্ছা ওকে দেখবা, সো যেটা বলতে চাচ্ছিলাম, আচ্ছা আমি এই ম্যাটটাকে করাই, হ্যাঁ। সো প্রযুক্ত বলের ঘাত বের করতে হবে, বলের ঘাত বের করা মানে ভরবেগের পরিবর্তন বের করতে হবে, তাহলেই হয়ে যাবে, বুঝছো। আচ্ছা ওকে, সো একটু দেখি আমরা, চলো এইটুকু সবাই লিখছো না। আচ্ছা তো দেখি আমরা কি করা যায় এই জায়গার মধ্যে। সো বলের ঘাত,
সো বলের ঘাত মানে ভরবেগের পরিবর্তন বেসিক্যালি। সো বলের ঘাত মানে হচ্ছে এই দেখো বলের ঘাত বলের ঘাত মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, বলের ঘাত মানে ভরবেগের পরিবর্তন, ঠিক আছে। আচ্ছা, সো এখান থেকে কি করা যায় দেখো, আমরা জানি হচ্ছে এফ সমান সমান, দেখো মনোযোগ দাও, আমরা জানি এফ সমান সমান, খেয়াল করবা এফ সমান সমান হচ্ছে ডিপি বাই ডিটি। আমরা জানি এফ সমান সমান, খেয়াল করবা ডিপি বাই কি বলতো ডিটি। আচ্ছা, ডিপি মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভরবেগের পরিবর্তন, ডিটি মানে কি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের পরিবর্তন। তাহলে এখান থেকে খেয়াল করবা, এখান থেকে হচ্ছে ডিপি সমান সমান ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভরবেগের পরিবর্তন সমান সমান কি হবে, এফ ইন্টু ডিটি হবে, বুঝতে পারছো। আমরা একটা বড় টাইম ইন্টারভালের জন্য একটা বড় ভরবেগের পরিবর্তন চাই, সেই জন্য আমরা কি করব, উভয় পাশে ইন্টিগ্রেশন করব। সেই পাশেও আমরা ইন্টিগ্রেশন করলাম, এই পাশে আমরা ইন্টিগ্রেশন করলাম, ঠিক আছে। আচ্ছা ওকে, ভালো কথা। এবারে ইন্টিগ্রেশন করলে লাভটা কি দেখো, খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে আমরা এই ডিপি কে ইন্টিগ্রেশন করলে তোমার হচ্ছে পি পাবো, পি ডিপি কে ইন্টিগ্রেশন করলে আমরা পি পাবো, পি। আচ্ছা ওকে, সো আমি যদি একটু বলি, সো নিচে মনে করো আমার আদি ভরবেগ পি1, আর উপরে আমার বর্তমান ভরবেগ আমার খেয়াল করো পি2, উপরে আমার বর্তমান ভরবেগ পি2। তাহলে এখানে আমার ডিপি ইন্টিগ্রেশন করলে তুমি পি পাবা, ভাই তো ইন্টিগ্রেশন পারতে হবে, নাহলে এটা বুঝবা না। সো ডিপি কে ইন্টিগ্রেশন করলে পি পাওয়া যাবে, পি, ঠিক আছে। তাহলে এখানে আমার দেখো উপরে আমার থাকবে পি2, দেখো উপরে আমার থাকবে পি2, নিচে আমার থাকবে হচ্ছে পি1। ইন্টিগ্রেশন পারতে হবে, নাহলে এই ম্যাথ বুঝবা না। আচ্ছা ওকে, ইন্টিগ্রেশন পারতে হবে, বুঝছো। আচ্ছা, ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, খেয়াল করবা ইন্টিগ্রেশন অফ এফ, এফ হচ্ছে ডিটি, এফ। সো এফ এর তুমি ইকুয়েশন বা ফাংশন, এফ এর তুমি ইকুয়েশনটা বসাই দাও, এফ এর ইকুয়েশন টি স্কয়ার প্লাস টি প্লাস 1, টি স্কয়ার প্লাস টি প্লাস 1 লিখে দিই, টি স্কয়ার প্লাস টি স্কয়ার প্লাস টি প্লাস হচ্ছে 1, ঠিক আছে। আমরা এফ এর ইকুয়েশনটা বসাই দিলাম, সাথে আমার ডিটি, সাথে হচ্ছে আমার খেয়াল করবা, সাথে হচ্ছে আমার ডিটি, বুঝছো। আচ্ছা ওকে, ভালো কথা। এবার খেয়াল করো টাইমের লিমিট গুলা বসাবা, দেখো তো আমার মনোযোগ দিয়ে, আদিতে টাইম আমার 1 সেকেন্ড, আর পরবর্তী টাইম আমার কত সেকেন্ড বলতো, 2 সেকেন্ড। সেই জায়গার মধ্যে আমরা যেহেতু ডিটি আছে, ডিটি তো আপার লিমিট লোয়ার লিমিট বসাবো টাইমের সাপেক্ষে। সো দেখো আগে টাইম হচ্ছে 1 সেকেন্ড ছিল শুরুতে টাইম, তো 1 সেকেন্ড থেকে টাইম কত হচ্ছে বলতো, 2 সেকেন্ড হচ্ছে। 1 সেকেন্ড থেকে টাইম 2 সেকেন্ড হচ্ছে, তাহলে লোয়ার লিমিটটা হচ্ছে আমার 1 সেকেন্ড, আর আপার লিমিট হচ্ছে আমার খেয়াল করবা 2 সেকেন্ড, ঠিক আছে। কারণ দেখো 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে, এই পরিসরটার মধ্যে আমাদের বের করতে বলছে। তোমার লোয়ার লিমিট বসাবো 1 সেকেন্ড, আপার লিমিট বসাবো হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, এখানে কি করতে হয়, এই পাশে হচ্ছে আমরা বসাই, পি এর জায়গায় পি2 বসাবা, পি এর জায়গায় পি2, পি এর জায়গায় পি2 বসাবা, ঠিক আছে, সূত্রের মাইনাস, তারপর হচ্ছে পি এর জায়গায় পি1টা বসাবা, পি এর জায়গায় পি1টা বসাবা, ঠিক আছে। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, বাই দ্য ওয়ে এটা কিন্তু ভরবেগের পরিবর্তন বোঝাচ্ছে, এটা কিন্তু ভরবেগের পরিবর্তন বোঝাচ্ছে, যেটাই বলের ঘাত। এবার আমরা এটাকে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন আমরা সবাই মোটামুটি, মানে অনেকেই মোটামুটি জানি, সবাই না, সবাই পারবা না, অনেকে জানি। টি স্কয়ার কে ইন্টিগ্রেশন করবা, টি স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে হবে তোমার হচ্ছে টি টু দি পাওয়ার কিউব ভাগ হচ্ছে, খেয়াল করবা, ভাগ হচ্ছে আমার 3, ঠিক আছে। টি স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে টি টু পাওয়ার কিউব ভাগ হচ্ছে 3, প্লাস টি কে ইন্টিগ্রেশন করবা টি, সো টি কে ইন্টিগ্রেশন করলে হবে তোমার হচ্ছে টি এর পাওয়ার তো 1, সো টি এর পাওয়ার তো 1, তাহলে হবে তোমার হচ্ছে টি স্কয়ার ভাগ হচ্ছে আমার 2 প্লাস 1, সো 1 কে ইন্টিগ্রেশন করবা, সো 1 কে ইন্টিগ্রেশন করলে বাজে ডিটি কে ইন্টিগ্রেশন করলে আমার থাকবে হচ্ছে টি, থাকবে টি, তারপর একটা থার্ড ব্র্যাকেট দিতে হয়, থার্ড ব্র্যাকেট দেওয়ার পর হচ্ছে আপার লিমিটের মানটা উপরে বসাতে হয়, আপার লিমিটের মানটা, আপার লিমিট হচ্ছে 2, আপার লিমিটের মান উপরে বসাবো, লোয়ার লিমিটের মানটা নিচে বসাবো, লোয়ার লিমিটের মানটা। তারপর খেয়াল করো, মনোযোগ দিয়ে শুনবা, দেখো যারা ইন্টিগ্রেশন পারো তাদের জন্য বুঝাচ্ছি, যারা পারো না তারা হচ্ছে হায়ার মেথড ইন্টিগ্রেশন করে ফেলবা, হায়ার মেথড, বুঝছো। আচ্ছা ওকে, সো পি2 মাইনাস পি1 মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, এটা মানে ভরবেগের পরিবর্তন, ডেল্টা পি ভরবেগের পরিবর্তন, ডেল্টা পি ভরবেগের পরিবর্তন, বুঝছো। এবার কি করবা, এই টি গুলার জায়গায় হচ্ছে একবার আপার লিমিট বসাবা, সূত্রের মাইনাস, টি গুলার জায়গায় লোয়ার লিমিট বসাবা, বসাই ফেলো। সো ফার্স্টে টি গুলার জায়গায় হচ্ছে আমরা আপার লিমিটটা বসাই, ফার্স্টে টি গুলার জায়গায়, সো 2 কিউব, 2 কিউব, ঠিক আছে, 2 কিউব মাইনাস আপার লিমিট বসাচ্ছি, ডিভাইড বাই 3 প্লাস খেয়াল করবো আপার লিমিট বসাবা, টি এর জায়গায় 2 বসাবা, 2 স্কয়ার ভাগ আমার কত 2, টি এর জায়গায় আপার লিমিট বসাবা, আপার লিমিট 2 বসাবা, টি এর জায়গায় 2 বসাবা, আপার লিমিট বসাবা 2 বসাবা, মাইনাস লোয়ার লিমিট, এবার তুমি লোয়ার লিমিট গুলা বসাবা, টি এর জায়গায় লোয়ার লিমিট 1 বসাবা, 1 কিউব ভাগ 3, 1 কিউব ভাগ 3, লোয়ার লিমিট বসাচ্ছি, লোয়ার লিমিট গুলা, প্লাস টি এর জায়গায় লোয়ার লিমিট বসাবা, লোয়ার লিমিট 1 স্কয়ার ভাগ 2, 1 স্কয়ার ভাগ 2, লোয়ার লিমিট বসাচ্ছি, টি এর জায়গায় লোয়ার লিমিট বসাবা 1, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 1। একটু আমাকে যারা একটু পারো ইন্টিগ্রেশন তারা একটু ক্যালকুলেশন করে বলো, এই ভরবেগের পরিবর্তনটা কত আসে, ভরবেগের পরিবর্তনের মানটা কত আসে, এটা একটু ক্যালকুলেশন করে বলো। এত বিশাল ম্যাথ করতে কত সময় লাগছে, তা এমসিকিউতে এই ম্যাথগুলো অ্যাডমিশনে আসে, এই ম্যাথগুলো যদিও বোর্ড এক্সামে আসছে, তোমাকে এইভাবেই করতে কিছু করার নেই। নর্মালি আগে এই ম্যাথগুলো অ্যাডমিশনে আসতো, তুমি চিন্তা করতে পারতেছো 24-25 সাল থেকে আসলে বোর্ড এক্সামের যে তোমার স্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে,
বোর্ড এক্সামে এত বড় এমসিকিউ আসতেছে, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, ঠিক আছে, কিছু করার নাই, এভাবেই তোমাকে করতে হবে, ঠিক আছে। তোমাকে আরো দ্রুত ক্যালকুলেশন করতে হবে, আমি তো তোমাকে বুঝাচ্ছি, আমি তো তোমাকে হচ্ছে বুঝাচ্ছি বলে আমার স্টেপ বাই স্টেপ আমি তোমাকে বলতেছি যে এই লোয়ার লিমিট P1, ঠিক আছে, আমি তোমাকে হয়তো এটা বলতেছি যে তোমার এখানে ডিপি ছিল বলে হচ্ছে ডিপি ছিল, লোয়ার লিমিট হচ্ছে আমার P1 আর আপার লিমিট হচ্ছে আমার P2, আর P1 মানে হচ্ছে আদিতে ভরবেগ, P2 মানে হচ্ছে বর্তমানে ভরবেগ, দেন তুমি হচ্ছে ডিপি কে ইন্ডিকেশন করলে পি, এটাও মুখে বলে দিচ্ছি, থার্ড ব্র্যাকেটও বলে দিচ্ছি, আপার লিমিটের মানটা বসাচ্ছি, লোয়ার লিমিট মানটা বসাচ্ছি। এত তো তুমি তো বলে বলে তো তুমি আর ম্যাথ করবে না, তোমার ম্যাথ করতে বেশি সময় লাগার কথা না, যে তুমি পারো আর কি, ঠিক আছে। ওকে, সো যাই হোক, এই মানটা আসবে তোমার হচ্ছে, ওকে, এই মানটা আসবে তোমার কত, 4.833, সো 4.833 এত। আচ্ছা মনে রাখবা, ভরবেগের পরিবর্তন যে কথা, বলের ঘাত সেম কথা, ভরবেগের পরিবর্তন যে কথা, বলের ঘাত সেম কথা, তাহলে বলের ঘাতটা কিন্তু আমরা পেয়ে গেছি 4.833। এখানে অপশনে মেবি একটা 4.83, খুব সম্ভবত হচ্ছে এখানে 5.83 না হয়ে 4.83 হবে, প্রিন্টিং মিস্টেক, আন্তরিকভাবে দুঃখিত, এখানে হচ্ছে 5.43 না হয়ে 4.43 হবে, আন্তরিকভাবে দুঃখিত। তাহলে অপশন তোমার কারেক্ট হবে অপশন বি, লিখে নাও। ফারদিন স্যার অপশন মিলানে এখন হচ্ছে এখানে তোমার হচ্ছে 4.83 হবে আর কি, বুঝছেন স্যার, এখানে ভুলে প্রিন্টিং মিস্টেক করা হয়েছে, আন্তর্জাতিকভাবে দুঃখ প্রকাশ করছি। আচ্ছা ওকে, সো এই ম্যাথগুলো কিন্তু এখন বোর্ড এক্সামে আসে, এই ম্যাথগুলো বুঝতে পারছো, এই ম্যাথগুলো কিন্তু দেখো বোর্ড পরীক্ষাতে আসে। আচ্ছা ভালো কথা, এবার দেখি কি বলছে, বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে কি বলা হয়, একটু আগে বলছি, বল এবং বলের ক্রিয়াকালের যে গুণফল, এটাকে বলা হয় হচ্ছে বলের ঘাত, যাকে জে দিয়ে প্রকাশ করা হয়, বল এবং বলের ক্রিয়াকালকে বলা হয় বলের ঘাত, এই যে বলের ঘাত হয়ে গেছে এটা। তারপরে খেয়াল করবা, এটা তোমরা বাসায় করবা, এটা হোমওয়ার্ক, এটা বাচ্চাদের ম্যাথ প্রবলেম, বাচ্চাদের। ভরবেগের পরিবর্তন কত, ভরবেগের পরিবর্তন মানে বলের ঘাত বের করতে বলছে, ভরবেগের পরিবর্তন আর বলের ঘাত সেম কথা, বাচ্চাদের ম্যাথ, ছোট বাচ্চাদের ম্যাথ, ভরবেগের পরিবর্তন মানে বলের ঘাত বের করতে বলছে, বলের ঘাত জে বের করতে বলছে, জে। তো খেয়াল করবা, জে সমান সমান কি, জে সমান সমান হচ্ছে এফ ইন্টু ডেল্টা টি, জে সমান সমান এফ এর মান দেওয়া আছে 4 নিউটন, এফ এর মান দেওয়া আছে, সময় দেওয়া আছে, খেয়াল করবা সময় দেওয়া আছে 1 সেকেন্ড, এখান থেকে মান বসাতে পারবা, জে পারবা, এখান থেকে মান বসাতে পারবা। ওকে, এগুলো এটাও সহজ ম্যাথ, এটাও হোমওয়ার্ক, বাসায় পারবা। কোন বস্তুর উপর লব্ধি বল শূন্য হলে বস্তু সমবেগে চলে, সমতরণে চলে, ঠিক আছে, সমতরণে চলে, সমবেগে চলে, এটা তো জীবনও হবে না, ঠিক আছে, আর যেহেতু এটা জীবনও হবে না, সমতরণে চলে জীবনও হবে না, তাহলে অবশ্যই 1 আর 3 হবে অ্যান্সার, ঠিক আছে, এটা তোমার বুঝাই যায়, লব্ধি বল 0 হলে তো ত্বরণ থাকবে না, 0। আচ্ছা, বলের ঘাত জের একক কি পড়াইছি ক্লাসে, একটু আগে ক্লাসে পড়াইছি, এটা হোমওয়ার্ক। বলের ঘাত জের একক কি বলতো, নিউটন সেকেন্ড, এই যে এফ ইন্টু ডেল্টা টি, এফ এর বলের একক নিউটন আর সময়ের একক সেকেন্ড, দেখো বলের একক নিউটন সেকেন্ড আমি পড়াইছি, কিন্তু বলের একক নিউটন সেকেন্ড আমি, দেখো বলের একক নিউটন সেকেন্ড আমি পড়াই ফেলছি। যাই হোক, আশা করি এটুকু বুঝতে পারছো। ওয়েট 21 নাম্বার করলাম, 20 নাম্বার করলাম, 21 নাম্বার করলাম, 22 নাম্বার, সো চলো, হ্যাঁ 22 নাম্বারটা। ওকে, কি বলছে, তোমার 22 মিটার পার সেকেন্ড বেগে আগত, আচ্ছা এটা আদিবেগ দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে হচ্ছে 22 মিটার পার সেকেন্ড দেওয়া আছে আদিবেগ, আচ্ছা ওকে ভালো কথা, এত বেগে আগত 0.25 কেজি ভরের একটি ক্রিকেট বলকে একজন খেলোয়াড় ধরে এত সেকেন্ডের মধ্যে থামিয়ে ফেললো, আচ্ছা ওকে, দেখছো ভর দেওয়া আছে, ভর 0.25 কেজি ভর দেওয়া আছে, ভর ক্রিকেট বলকে একজন খেলোয়াড় ধরে এত সেকেন্ডের মধ্যে, সময় দেওয়া আছে, সময় হচ্ছে মনে করো ডেল্টা টি, সো ডেল্টা টি সময় দেওয়া আছে, খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত বল নির্ণয় করো, খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত বল এফ বের করো, এফ, আমাদেরকে এফ এর মানটা বের করতে বলছে, আচ্ছা একদম সহজ একটা ম্যাথ, একদম সহজ ম্যাথ। সো একদম সহজ ম্যাথ যদি করতে চাই, আমরা জানি হচ্ছে যে তোমার জে সমান সমান এমভি মাইনাস এমইউ, ঠিক আছে, জে সমান সমান এমভি মাইনাস এমইউ, ওকে, জে সমান সমান এমভি মাইনাস এমইউ বললাম আমরা, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে এখান থেকে খেয়াল করবো, মনোযোগ দাও, জে সমান সমান এফটি, আবার জে সমান সমান, দেখো জে সমান সমান হচ্ছে বল ইনটু সময়,
সো বল ইনটু সময়, ঠিক আছে, সময়। আর ডানে হচ্ছে আমার খেয়াল করবা, ডানে হচ্ছে এমভি মাইনাস এমইউ। সো এমভি মাইনাস খেয়াল করো, এমভি মাইনাস হচ্ছে এমইউ। তো এখান থেকে আমরা কি করবো, এখান থেকে আমরা বের করবো হচ্ছে প্রযুক্ত বল এফ। সো এফ সমান সমান কি হবে, এফ সমান সমান হবে হচ্ছে আমার এমভি মাইনাস এমইউ ডিভাইড বাই হচ্ছে ডেল্টা টি। একদম সহজ ম্যাথ। সো মান বসাই দিও। তো আমাদের হচ্ছে তোমার থামাই দিছে, শেষ বেগের মানটা 0 ধরো, থামাই দিছে শেষ বেগের মানটা 0 ধরো, থামাই দিছে মূলত তাই। থামাই দিলে শেষ বেগের মানটা 0, শেষ বেগের মানটা 0 হলে হচ্ছে দেখো থামাই দিছে, থামাই দিলাম মানে শেষ বেগের মানটা 0, থামাই দেওয়া মানে শেষ বেগের মানটা 0, সেই পার্টটা বাদ, ঠিক আছে, শেষ বেগের মানটা 0 তাই। আমাদের অঙ্ক হয়ে গেছে, মানটা বসাই দিবা। সো মাইনাস এম ইউ ডিভাইড বাই, খেয়াল করবা, ডিভাইড বাই হচ্ছে ডেল্টা টি। সেখান থেকে মাইনাস পার্টটা থাকবে, মাইনাস পার্টের ব্যাখ্যা আমরা থিওরি ক্লাসে দিয়েছিলাম, যেখানে হচ্ছে খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত বল আছে, আবার হচ্ছে তোমার খেলোয়াড়ের হাতের উপর প্রযুক্ত বল আছে, আবার হচ্ছে তোমার খেলোয়াড় ওই বস্তুর উপর, ক্রিকেট বলের উপর প্রযুক্ত বল আছে। এটা মাইনাসটা ফ্যাক্ট না, তুমি জাস্ট মান নিয়ে কাজ করবা। সো বলো এখান থেকে আমার এফ এর মানটা কত আসে, মান বের করতে পারবা, এখান থেকে মান বের করতে পারবা। সো অবশ্যই এখান থেকে মান বের করতে পারবা। সো এফ সমান সমান খেয়াল করো মাইনাস এম হচ্ছে কত, এম হচ্ছে 0.25, সো এম হচ্ছে আমার 0.25 লিখছি, গুণন ইউ মানে আদিবেগ, আদিবেগ কত 22, আদিবেগ হচ্ছে আমার 22 ডিভাইড বাই, খেয়াল করবা ডিভাইড বাই, দেখো ডিভাইড বাই হচ্ছে আমাদের সময় হচ্ছে আমার 0.12 সেকেন্ড, সময় হচ্ছে 0.12 সেকেন্ড। তো যা আসবে তাই হচ্ছে অ্যান্সার। বলো মাইনাস পার্টটা তুমি বাদ দিয়ে ধনাত্মক মানটা নিও। সো অ্যান্সার মনে হয় এ আসার কথা, ঠিক আছে, মাইনাস পার্টটা বাদ দিয়ে তুমি ধনাত্মক মানটা ধরে ওই যে তুমি অপশন দাগাবা, তোমার কাজ হচ্ছে অপশন দাগানো, ঠিক আছে। বলো এইটুকু আমরা বুঝতে পারছি কিনা, বলো এইটুক। ওকে, তেইশ শেষ। আচ্ছা এইটা তো একটা বাচ্চাদের ম্যাথ প্রবলেম, এইটা আরে এরা ম্যাথ, এটা বাচ্চাদের ম্যাথ হোমওয়ার্ক, এটা বাচ্চাদের ম্যাথ প্রবলেম। এটা কয় দেওয়া মানে অপরাধ। ভর দেওয়া আছে, গতিশক্তি দেওয়া আছে, ভরবেগ কত হবে, ভরবেগ সূত্র হচ্ছে মুখোমুখি করা যায়। গতিশক্তি সূত্র, গতিশক্তি ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m, মানে ভরবেগের স্কয়ার ভাগ 2 ইনটু m। তাহলে পি স্কয়ার সমান সমান কি, গতিশক্তি ইনটু 2m। তাহলে পি সমান সমান কি, রুট ওভার অফ 2m ইনটু গতিশক্তি। পি মানে ভরবেগ, তাহলে ভরবেগ কত, রুট ওভার 2m ইনটু গতিশক্তি। এটা পারবা, মুখোমুখি করা যায়। বলের ঘাত দ্বারা কি বোঝায়, রৈখিক ভরবেগের পরিবর্তন বোঝায়, বলছিলাম বলের ঘাত দ্বারা কি বোঝায়, রৈখিক ভরবেগের পরিবর্তন বোঝায়। ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত, এই বলো ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। ক্রিয়া যেদিকে কাজ করে, প্রতিক্রিয়া বল তার বিপরীত দিকে কাজ করে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর বিপরীত দিকে কাজ করে। আচ্ছা এইবার দেখো, বস্তু সমূহ সমতরণে গতিশীল হলে, আচ্ছা ওকে, 15 কেজি ভরের বস্তুর উপর কার্যকর বল কত, F3 এর মান কত। আচ্ছা এই ম্যাথটা আমরা করবো, এটা একটা ভালো ম্যাথ, সিলেট বোর্ড 2024 সালে ম্যাথ প্রবলেম, সিলেট বোর্ড 2024। আচ্ছা ওকে, প্রথমে আমরা এই পুরা সিস্টেমের ত্বরণ বের করব, পুরো সিস্টেমের ত্বরণ, অর্থাৎ পুরো সিস্টেমটা কতটুকু ত্বরণ নিয়ে সামনে আগাচ্ছে, ফুল সিস্টেমের ত্বরণ, পুরো সিস্টেমের ত্বরণ, এই ব্লকটা কতটুকু ত্বরণ নিয়ে সামনে আগাচ্ছে, পুরো সিস্টেমটা কতটুকু ত্বরণ নিয়ে সামনে আগাচ্ছে, পুরো সিস্টেমটা, এটা ফার্স্টে বের করব। পুরো সিস্টেমটা কি পরিমাণ ত্বরণ নিয়ে সামনে আগাচ্ছে, ফুল সিস্টেমটা, 3 বডি সিস্টেম সামনের দিকে আগাচ্ছে কতটুকু ত্বরণ নিয়ে। তো সিস্টেমের ত্বরণ বের করাটা শর্টকাট আছে, সিস্টেমের ত্বরণ বের করার শর্টকাটটা হচ্ছে, সিস্টেমের ত্বরণ এ সমান সমান, খেয়াল করবা, উপরে হবে বাহ্যিক বল, উপরে হবে বাহ্যিক বলটা কত, 150 নিউটন। উপরে হবে বাহ্যিক বল কত সেটা বলতো, 150 নিউটন। সো 150 নিউটন, ঠিক আছে। তুমি কি করছো, এই পুরোটাকে একটা সিস্টেম হিসেবে চিন্তা করছো, তুমি পুরোটাকে নিয়ে একটা সিস্টেম হিসেবে চিন্তা করছো, পুরোটাকে একটা সিস্টেম হিসেবে চিন্তা করছো, ফুল এইটুকে, হ্যাঁ এই 3টা বডি, 3 বডি সিস্টেম। সো পুরোটাকে নিয়ে একটা সিস্টেম হিসেবে চিন্তা করছো, তাহলে এই পুরো সিস্টেমের উপর, সিস্টেমের বাহ্যিক বলটা কত, সিস্টেমের উপর বাহ্যিক বলটা কত, 150 নিউটন। উপরে বসাবো হচ্ছে আমরা বাহ্যিক বল 150 নিউটন, নিচে বসাবো হচ্ছে পুরা সিস্টেমের ভর, পুরা সিস্টেমের ভরটা কত বলতো, 15 কেজি। এ দেখো পুরা সিস্টেমের ভর 15 কেজি, 10 কেজি আর কত কেজি বলতো, 5 কেজি। পুরা সিস্টেমের ভরটা হচ্ছে 15 কেজি প্লাস 10 কেজি প্লাস 5 কেজি, পুরো সিস্টেমের ভরটা, বুঝতে পারতেছো। সেখান থেকে কিন্তু আমরা পুরো সিস্টেমের ত্বরণটা বের করতে পারবো, ত্বরণ এ। তো পুরো সিস্টেমের ত্বরণ, উপরে আমার 150, দেখি আমরা, উপরে হচ্ছে আমার 150, নিচে হচ্ছে আমার 10 আর 15 25 আর 5 30। সো হ্যাঁ
তাহলে কত 5, এটা আবার কোন লাগে নাকি 5, সো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে, এই হচ্ছে আমার 5। সো এটা হচ্ছে পুরো সিস্টেমের ত্বরণ, ঠিক আছে। সো আমরা কিন্তু পুরো সিস্টেমের ত্বরণটা আমরা বের করে ফেলছি, ভালো করে বুঝো ভালো করে। আচ্ছা ওকে, তাহলে এটা গেল। তারপর দেখবে একটা মনোযোগ দিয়ে, এটা মুছলাম, তারপর এটা আমি মুছলাম, ওকে ঠিক আছে, এইটা আমি মুছলাম, দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও, ঠিক আছে এগুলো মুছে ফেললাম, ওকে। এবার বের করতে বলছে F3, এই যে কার্যকর বল F3 বের করতে বলছে, F3। আচ্ছা এবার F3 টা আমরা বের করব কিভাবে, দেখো F3 টা F3 এর পিছনে কয়টা ভর আছে, একটা ভর আছে, তাহলে খেয়াল করবা F3 সমান সমান দেখবা ইজ ইকুয়াল টু এই সুতাটা, এই যে তোমার হচ্ছে F3 বলটা, এই যে F3 বলটা, এই যে F3 বলটা পিছনে কার উপর প্রয়োগ হচ্ছে, কার উপর, 15 কেজির উপর প্রয়োগ হচ্ছে। F ইকুয়াল টু ma, সে F ইকুয়াল টু ma, তাহলে লিখবো কত বলতো, m এর জায়গায় লিখবো হচ্ছে 15, m এর জায়গায় লিখবো হচ্ছে 15, আর এ হচ্ছে আমার ত্বরণটা কত বলতো 5, তাহলে 5 15 75, তাহলে অ্যান্সার কত হবে বলতো, অ্যান্সার হবে 75 নিউটন, অ্যান্সার হবে 75 নিউটন, অ্যান্সার হবে 75 নিউটন। সো অ্যান্সার হবে হচ্ছে আমার 75 নিউটন, বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, F3 না বলে যদি আমাদের F2 বলতো কখনো, আমরা যদি বলতো যে F2 কত, F2 কত, F2 এই দেখো, যদি আমাদের বলতো যে F2 টা কত, তুমি বিবেচনা করবা যে F2 এর পিছনে কারা আছে, পিছনে এই দুটা ভর, সেই দুটা ভরকে আসলে বল প্রয়োগ করতেছে কি F2, সেই দুটা ভরকে আসলে F2 পরিমাণ বল প্রয়োগ করে টেনে, দুটা ভর সিস্টেমকে টেনে সামনে নিয়ে যাওয়া হচ্ছে F2 বল। এই যে এই হচ্ছে আমার F2 বল, খেয়াল করে দেখবা, এই হচ্ছে আমার F2 বল। যদি আমার কখনো F2 চাই, F2 বলটা, যে এই বলটা কিন্তু দুইটা পিছনে দুইটা ভর সিস্টেমকে এই F2 পরিমাণ বল প্রয়োগ করে সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই F2 বলটা ধরো বের করতে বললো, F2 বলটা, এরকম প্রশ্ন আসতেই পারে। তখন কি করবা, F ইকুয়াল টু ma, F2 ইকুয়াল টু ভর ইন্টু a, তখন ভর হিসেবে বসাবো কত, আচ্ছা বলো, যখন আমি F2 বের করবো তখন ভর হিসেবে বসাবো কত, পিছনের সিস্টেমে টোটাল ভর, পিছনের সিস্টেমের, তো পিছনের সিস্টেমের টোটাল ভরটা কত, 15 প্লাস 10, পিছনের সিস্টেমের টোটাল ভর কত, 15 প্লাস 10 ইন্টু সাথে দেখো ভর ইন্টু a, ঠিক আছে, ভর ইন্টু a, তাহলে 15 প্লাস 10 মানে কত, 25, আর a কত, a হচ্ছে আমার হচ্ছে 5, তাহলে দেখো কত আসে, 5 25 125 মনে হয়, 5 25 125 নিউটন। তো যদি কখনো আমাদের F2 বের করতে বলে, এইটা হবে আমাদের কনসেপ্ট। যদি আমাদের F3 বের করতে বলছে, আমাদের F3 তো বুঝছি, আচ্ছা সেই হচ্ছে আমাদের ফ্যাক্ট, বুঝছো, এই হচ্ছে আমাদের ফ্যাক্ট। আমি আবারও বলতেছি, খেয়াল করবা, আমি আবারও বলতেছি, দেখো যদি আমাদের কখনো F3 বের করতে বলে, F3 বের করতে বলে, এই F3 বলটা টেনে নিয়ে যাচ্ছে পিছনের কয়টা ভরকে, মাত্র একটা ভরকে। তাই যখন আমরা F3 টা বের করছি দেখো, তখন কি করছি, যে একটা ভর 15 কেজি লিখছি, যে 15 কেজি লিখছি, সো 15 কেজি ইন্টু ত্বরণ হচ্ছে, ত্বরণটা আমরা বের করছি। আচ্ছা, আর যদি আমরা F3 না বের করি, যদি আমরা F2 টা বের করতাম, F2 বের করতাম, এই F2 পরিমাণ বলটা বের করতাম, এই F2 পরিমাণ বলটা প্রয়োগ হচ্ছে কাদের উপরে, কোন সিস্টেমের উপরে, এই পুরো সিস্টেমের উপরে। তো পুরো সিস্টেমের উপরে F2 পরিমাণ বল প্রয়োগ হচ্ছে, দ্যাট ইজ ওয়াই হচ্ছে আমরা এই ভর এবং এই ভরকে আমরা কি করছি বলতো, যোগ করছি এখানে। বলো বুঝতে পারছি কিনা বলো। আচ্ছা, তো আশা করি এরকম আমরা বুঝতে পারছি। এবার তুমি দেখবা সাইকেলের বেগ ও চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত, আরে আল্লাহ, সাইকেলের বেগ ও চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি বেগ, ঠিক আছে, মনে করো বেগ হচ্ছে এই বরাবর বেগ, এই বরাবর তার বেগ, আর ঘর্ষণ বল কাজ করে কি, বেগের বিপরীত দিকে, এরকম ঘর্ষণ বল স্মল এফ, ঘর্ষণ বল, ঠিক আছে না ব্যাপারটা, এই 180 ডিগ্রি, ঠিক আছে, ওকে। সেগুলো আসলে, ও নো সরি, দাঁড়াও, আচ্ছা বুঝছো তো কাহিনী। এবার বলো পরের ম্যাথ, একটি গাছের আপেল পৃথিবীকে এফ ড্যাশ বলে আকর্ষণ করে, পৃথিবী আপেলকে এফ বলে আকর্ষণ করে, নিচের কোনটি সঠিক, বিজ্ঞানী নিউটন বলছে দুইজনকে একই বলে আকর্ষণ করবে। পৃথিবী আপেলকে যেই বলে আকর্ষণ করবে, আপেল ও পৃথিবীকে সেম বলেই আকর্ষণ করবে। বিজ্ঞানী নিউটন বলছে পৃথিবী যদি আপেলকে 10 নিউটন বলে আকর্ষণ করে, আপেল ওই পৃথিবীকে 10 নিউটন বলেই আকর্ষণ করবে, এটাই ধ্রুব সত্য। তাহলে দুইজনকে একই পরিমাণ বলেই ভালোবাসবে, পৃথিবী এবং আপেল দুজনকে একই পরিমাণ বলে আকর্ষণ করবে, তাহলে দুটা বলের মান কি হবে বলতো, সমান। বিজ্ঞানী মহাকর্ষ বলের ফর্মুলা, যে গাছ দেখো
তোমার পৃথিবী আপেলকে যেই পরিমাণ বলে টান মারবে, আপেলও ওই পৃথিবীকে সেম পরিমাণ বলেই টান মারবে। একটা মিসকনসেপশন থাকে, অনেকে মনে করে পৃথিবী তো বড় বস্তু, অনেক বিশাল বস্তু, ও মনে আপেলরে বেশি পরিমাণ বলে টান মারবে, বেশি পরিমাণ বলে আকর্ষণ করবে। আপেল তো ছোট্ট মানুষ মনে হয় পৃথিবীতে কম পরিমাণ বলে আকর্ষণ করবে, এটা ভাবা যাবে না। দুটা বলের মান কি হবে বলতো? সমান হবে দুটো বলের মান, ঠিক আছে? আচ্ছা, এখন বলতে পারো যে তাহলে হচ্ছে পৃথিবী কেন আপেলের কাছে যায় না? কারণটা হচ্ছে আসলে পৃথিবীর ত্বরণটা অনেক 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 কম, আর আপেলের ত্বরণটা অনেক বেশি। আপেলের ভরটা কম, তাই ত্বরণ বেশি, তাই আপেলটা দ্রুত নেমে যায় ভূমিতে। এগুলো বলছিলাম একাডেমিক ক্লাসে। জাস্ট মনে রাখবা দুটা বলের মান সমান হবে। পৃথিবী আপেলকে যে পরিমাণ বলে ভালোবাসবে, আপেলও পৃথিবীকে সেম পরিমাণ বলেই ভালোবাসবে। বলো, এইটুকু ভালো করে বুঝছি সবাই? ওকে, আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি। তারপর কি বলছে? ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল যথাক্রমে এইটা হলে, আচ্ছা সো প্রথমটা কারেক্ট। প্রথমটা খেয়াল করবা, আমি যদি কখনো লিখি যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর, তার মানে এ ভেক্টর এবং বি ভেক্টরের মানও সমান, দিকও একই। আমি যদি কখনো লিখি এ ভেক্টর সমান সমান বি ভেক্টর, তার মানে এ ভেক্টর এবং বি ভেক্টরের মানও সমান এবং দিকও একই। আমি যদি এভাবে লিখি, তাহলে খেয়াল করবা, আমি যদি কখনো এইভাবে লিখি, খেয়াল করো, আমি যদি কখনো এইভাবে লিখি যে এ ভেক্টর সমান সমান হচ্ছে মাইনাস অফ বি ভেক্টর, তার মানে হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মান একই বা দিকটা বিপরীত। তো আমরা জানি হচ্ছে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলের মান একই, ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলের মান একই বা দিকটা কি বলতো? বিপরীত। তাহলে আমি কি বলতে পারি খেয়াল করবা, দেখো ক্রিয়া বল যদি F1 হয়, খেয়াল করবা, ক্রিয়া বল যদি F1 হয়, F1 ভেক্টর হয়, বুঝছো? প্রতিক্রিয়া বল যদি F2 ভেক্টর হয়, এদের মান একই। মানে যেরকম সমান সমান দিবা, দিকটা অপোজিট, দিকটা বিপরীত। তো দিকটা বিপরীত বোঝানোর জন্য যে কোনো এক সাইডে মাইনাস দিবা। তুমি এখানেও মাইনাস দিতে পারো, এখানেও মাইনাস দিলে বুঝাবে F1 হচ্ছে ক্রিয়া বল, F2 হচ্ছে প্রতিক্রিয়া বল, এদের দিক পরস্পর উল্টা, এদিকে মাইনাস দিলেও বুঝাবে। আবার তুমি যদি এই পাশেও মাইনাস দাও তাহলেও হবে, তাহলেও বুঝাবে ক্রিয়া বলের দিক আর প্রতিক্রিয়া বলের দিক পরস্পর কি বলতো? উল্টা, ঠিক আছে? সে মাইনাস দিয়ে দিক বিপরীত বুঝায়, ঠিক আছে? মাইনাস দিয়ে বোঝাবে হচ্ছে দিক বিপরীত, খেয়াল করবা দিক বিপরীত, খেয়াল করো দিক বিপরীত। বুঝতে পারছি আশা করি। তারপর দেখো এই যে ক্রিয়া বলের মান, মোডুলাস মানে মান, ক্রিয়া বলের মান এবং প্রতিক্রিয়া বলের মোডুলাস মানে মান পরস্পর কি বলতো? সমান। মান কখনো মাইনাস হয় না, ভেক্টরের মান কখনো নেগেটিভ হয় না, মান অলওয়েজ পজিটিভ হয়। সো ক্রিয়া বলের মান আর প্রতিক্রিয়া বলের মানটা কি বলতো? সমান। যখন তুমি মোডুলাস সাইন দিবা, তখন আর মাইনাস হবে না। এটা হচ্ছে ক্রিয়া বলের মান আর প্রতিক্রিয়া বলের মানটা আমার কি বলতো? সমান। ক্রিয়া বলের মান আর প্রতিক্রিয়া বলের মানটা হচ্ছে সমান। সেকেন্ডটাও কারেক্ট। আর থার্ডটা ডট গুণ, কি লিখছে? যাই হোক, যেটা লেখছে এটা হবে না আর কি, ঠিক আছে? সো মনে করো হচ্ছে আমরা ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলকে ডট গুণ করবো। ক্রিয়া বল ডট গুণ প্রতিক্রিয়া বল, ডট গুণ প্রতিক্রিয়া বল। ডট গুণের সূত্র কি ছিল? ডট গুণের সূত্র হচ্ছে এ ভেক্টর ডট গুণ ভি ভেক্টর, মানে কি? এ ভেক্টরের মান তারপরে ভি ভেক্টরের মান ইন্টু কস তাদের মধ্যবর্তী কোণ। সো আমি ধরলাম যে ক্রিয়া বলের মানটা হচ্ছে এফ, প্রতিক্রিয়া বলের মানটাও হচ্ছে আমার এফ, মান কখনো মাইনাস হয় না। ক্রিয়া বলের মানটাও এফ, প্রতিক্রিয়া বলের মানটাও মনে করো এফ, ঠিক আছে? কস হচ্ছে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণ। ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল পরস্পর উল্টা দিকে বা বিপরীত দিকে, মধ্যবর্তী কোণ কত বলতো? 180। আর কস 180 মানে কত? -1। কস 180 মানে হচ্ছে -1, তাহলে মাইনাস কি হবে? মাইনাস এফ স্কয়ার হবে। সো ডট গুণ যদি করা যায়, তো ডট গুণ যদি আমি করি ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলটা, তাহলে অ্যান্সার আসবে কত? -f²। এখানে এরকম কিছু নাই, তাহলে 3 নাম্বারটা কিন্তু হবে না, তাহলে অপশন 1 আর 2 হবে এ। বলো বুঝতে পারছি কিনা বলো? মাথা ঘুরাচ্ছে এগুলা ম্যাথ যদি ফিজিক্সে একটা চ্যাপ্টারে হয় তাহলে আরো চ্যাপ্টার আছে। এটা তো আসলে কোনো মানে অত বেশি পড়াচ্ছি না, অনেক বেশি কিছু থেকে হচ্ছে সামান্য কিছু পড়াচ্ছি, মানে অনেক বেশি কিছু থেকে বাছাই করে সামান্য কিছু এমসিকিউ, যেখান থেকে হয়তো আসতে পারে তোমার বোর্ড এক্সাম বা তোমার হচ্ছে ইয়াতে অ্যাডমিশন পরীক্ষা বা কলেজ পরীক্ষা, সেখান থেকে সিলেক্টিভ কিছু এমসিকিউ আমি করাচ্ছি, ঠিক আছে?
সো আমি যদি বিগত বছরের প্রশ্ন বলি, বিগত বছরের যদি বোর্ড প্রশ্ন বলি, শুধু বোর্ড প্রশ্নই আছে 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রায় 400 থেকে 450 এমসিকিউ, প্রায় 400 এমসিকিউ আছে। এতটুকু বলতে পারি যে প্রায় 400, আমি কম বলতে হতে পারে, বেশি হতে পারে, 400 কম হবে না, বেশি হবে। একটা চ্যাপ্টারে 400 প্লাস এমসিকিউ আছে। তো 400 প্লাস এমসিকিউ তো করাচ্ছি না, এখান থেকে বাছাই করে নিজের অ্যানালাইসিস করে আমরা বই পড়ে এগুলো সিলেক্ট করে করাচ্ছি। ওকে, নাও তাহলে হচ্ছে আমরা শুরু করি, চলো। এবার আমরা কি করব, 31 নাম্বারটা রকেটের গতি। রকেটের গতি আমি একটু পরে করাচ্ছি। আচ্ছা, রকেটের গতি আমি পরে করাচ্ছি, তারা 1 সেকেন্ড দাঁড়াও। ওকে, সো এবার হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা, 1 সেকেন্ড।